আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। কথা দিয়েছিলাম একদম সময় মতো চলে এসেছি। তো আজকে আমরা বেসিক্যালি যে ক্লাসটা করব সেই ক্লাসটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। আমরা ধ্বনিতত্ত্বের দ্বিতীয় পর্ব আজকে করব। আমরা এর আগে কিন্তু ধ্বনিতত্ত্বের প্রথম পর্ব করেছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় পর্ব করব। তো আজকে আমাদের এই ক্লাসটা সাপোর্ট করছে গুড লাক স্টেশনারি। বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই আমি যে কথাটা বলি ক্লাসে এসে, সেটা হচ্ছে তোমরা ক্লাসে এসে একটু কষ্ট করে এই ক্লাসটা শেয়ার করে দিবে, এবং শেয়ার করার পাশাপাশি তুমি কিন্তু ওয়াচ পার্টি দিতে একদমই ভুলবে না। তো বন্ধুরা, যারা তোমরা এখন ক্লাসে আসছো তারা প্রত্যেকেই ক্লাসটা শেয়ার করো এবং এই ক্লাসটাকে ওয়াচ পার্টি করে দাও। তাহলে তুমি এবং তোমার বন্ধু প্রত্যেকেই উপকৃত হবে। কারণ পরবর্তীতে যদি তোমার এই ক্লাসটা আবার দেখতে প্রয়োজন হয়, তাহলে তুমি কিন্তু তোমার নিজের টাইমলাইন থেকেই দেখতে পারবে এবং পাশাপাশি তোমার অন্য বন্ধুরাও কিন্তু দেখতে পাচ্ছে। তো চলো বন্ধুরা, এখনই তোমরা শেয়ার করে দাও। আর তোমাদের কাছ থেকে আমি একটু সময় চেয়ে নিব, যাতে করে এই ক্লাসটা আমি নিজেও একটু শেয়ার করতে পারি। তো চলো বন্ধুরা, দুজন মিলেই শেয়ার করি। দেখতে পাচ্ছি অনেক বন্ধুরাই চলে এসেছে এবং তারা জানাচ্ছে, এবং বরাবরের মতো প্রতিদিন ক্লাসে যে কাজটা করি সেটা হচ্ছে যে আমি চেষ্টা করি একদম প্রথম কমেন্টটা যে করেছে তারটা পড়া সবসময়। আমাদের আজকে প্রথম কমেন্ট যিনি করেছেন সে হচ্ছে, হ্যাঁ, আজকে প্রথম সবার আগে সে হচ্ছে রেহান আজিম। সে প্রথমেই সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। এবং পরবর্তীতে মাসফি ক্লাসে কারা কারা জয়েন করছে সে আমাকে জানাচ্ছে। এবং তোমরা আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে যে তোমরা কে কোথা থেকে ক্লাস করছো সেটাও কিন্তু দয়া করে জানিয়ে দিবে। কারণ তোমরা এটা জানালে হয় কি, বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে তোমরা ক্লাস করছো এটা জানিয়ে দিলে আমাদের ভালো লাগে যে প্রত্যন্ত অঞ্চল থেকেও যখন আমাদের ক্লাসগুলো করে তখন আমরা অনেক বেশি ইন্সপায়ার হই। তো আমাদের এই ক্লাসগুলো গ্রামের প্রত্যন্ত অঞ্চল স্টুডেন্টগুলোও তারা করছে। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করো তোমরা একটু জানিয়ে দাও প্লিজ যে তোমরা কে কোথা থেকে ক্লাস করছো। তো আমাদের এখানে ক্লাসে রেহানা দিম সে জিজ্ঞেস করে কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। অন্তরাপাল, তুমি জিজ্ঞেস করছো কেমন আছি, হ্যাঁ ভালো আছি। ওকে। অ্যান্ড দেন মাইশা ফাহমিদা, তুমি সালাম দিয়েছো। সাকিব সালাম দিয়েছো। যারা সালাম দিয়েছো প্রত্যেকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, চিরাং থেকে ক্লাস করছো হিমেল, মুজিবুর রহমান এবং হচ্ছে কনা। আর তারপর হচ্ছে আজকে কনা হচ্ছে, হ্যাঁ কনা অ্যান্ড সৌরদীপ চক্রবর্তী, সাকিব, নুরুন্নাহাল লাকি, আবরার শাহরিয়ার, রেহান আজিম, মাশফি, আয়েশা সিদ্দিকা, হ্যাঁ তুমি চলে এসেছো, হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপর হ্যাঁ অনেকে মেনশন করছো, এটা খুব ভালো লাগছে। আহ, এবং একটা কাজ তোমরা করতে পারো, সেটা হচ্ছে তোমরা কিন্তু সবাই সবাইকে মেনশন করতে পারো। মেনশন করলে হয় কি, যে এই ক্লাসটা তোমার অন্য বন্ধুরা খুব দ্রুতই কিন্তু ট্যাগ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না প্লিজ। আচ্ছা, এরপর দেখো মুন্সিগঞ্জ থেকে ক্লাস করছো ফাহমিদা টেকনাফ থেকে, ওকে ধন্যবাদ। শাহিদ, শহীদুল ইসলাম শাহিদ ক্লাস টেকনাফ থেকে, ধন্যবাদ। এবং ক্লাসে শ্রী তুমি ক্লাস করছো, সৌরভ সরকার তুমি ক্লাস করছো, কনা হচ্ছে কুমিল্লা থেকে। আচ্ছা, অ্যান্ড দেন আরও যারা, বাবন তালুকদার তুমি হাই দিয়েছো, গোপালগঞ্জ থেকে ইজাজ, অ্যান্ড মুজিবুর রহমান তুমি হচ্ছে চট্টগ্রাম থেকে ক্লাস করছো। পাশাপাশি রাফি ক্লাস করছো, আলভি তুমিও চট্টগ্রাম থেকে ক্লাস করছো, নোয়াখালী থেকে মাসফি সবসময় থাকো, ফরিদপুর থেকে হচ্ছে ফরিদপুর থেকে ক্লাস করছো ইভেন, আচ্ছা অনেকে ক্লাস করছো, ঢাকা থেকে হচ্ছে নুরুন্নাল লাকি, বাগেরহাট থেকে তাওহিদ, আচ্ছা ওকে, বরিশাল থেকে পলাশ, নরসিংহ থেকে আয়েশা আক্তার, চট্টগ্রাম থেকে আরিফুল। আচ্ছা শ্রী, আমি তোমার কমেন্ট পড়ি না, এটা অভিযোগ করা যাবে না, আমি কমেন্ট পড়েছি। আচ্ছা, রুহি গাইবান্ধা থেকে,
বরিশাল থেকে, নরসিংদী থেকে, বরিশাল থেকে হচ্ছে অয়ন দত্ত। আচ্ছা, এবং হিমেল, তুমি তো ক্লাস করছোই। বগুড়া থেকে হচ্ছে জাহির। আচ্ছা, খায়রুল ঢাকা থেকে, অনেকেই ক্লাস করছো। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তো আমার মনে হয় ফ্রেমটাতে একটু ঝামেলা হচ্ছে, আমি একটু ফ্রেমটা ঠিক করে ফেলি। আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা আজকে ক্লাসটা করবো। সেটা হচ্ছে ফার্স্টেই তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আচ্ছা, মালিবাগ থেকে একজন ক্লাস করছে, মানে আমার নিজের এলাকা থেকে ক্লাস করছে নাসিমা, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তোমরা সবাই জানতে থাকো। আহ, এখন আমরা জিনিসটা করব সেটা হচ্ছে যে আজকের ক্লাসে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে প্রথমে যুক্ত বর্ণটা পড়বো। যুক্ত বর্ণটা পড়বো। যুক্ত বর্ণের মধ্যে আমরা প্রথমে তোমাদের একটু যুক্ত বর্ণ দিয়ে ফেলি। এই যুক্ত বর্ণটা তোমরা পারো কিনা একটু প্লিজ আমাকে জানাও। সেটা হচ্ছে যে এই দুটোর মধ্যে কোনটা কোন ন। প্রথমে আমাকে একটু জানাও যে এটাকে ভাঙলে কি হয় আর এটাকে ভাঙলে কি হয়। এই দুটোর ক্ষেত্রে কিন্তু দুই ন হয়, কথা বুঝতে পারলে? আচ্ছা, এখন তোমরা আমাকে একটু জানাও যে এটাকে ভাঙলে কি হয় আর এটাকে ভাঙলে কি হয়। সবাই একটু কমেন্টে আমাকে জানাও তো দেখি তোমরা কে কেমন পারো। সবাই একটু প্লিজ আমাকে জানাও তোমরা। এই যুক্ত বর্ণ নিয়ে আমাদের অনেক ঝামেলা হয়, তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে যুক্ত বর্ণে তোমাদের অনেক বেশি প্রবলেম হয়, তো সবাই একটু প্লিজ জানাও। আচ্ছা, অন্তরাপাল বলছো যে হ্যাঁ অন্তরাপালের উত্তরটা ঠিক হয়েছে। হ্যাঁ, অন্তরাপালের উত্তরটা ঠিক হয়েছে। আচ্ছা, অনেকেই জানাচ্ছ, ওকে ফাইন। আচ্ছা, ওকে। না, অন্তরাপাল উত্তর ঠিক নেই। মুজিবুর রহমানের উত্তরটা কিন্তু ঠিক হয়নি। মুজিবুর রহমানের উত্তরটা ঠিক হয়নি। সৌরদীপ তুমি উত্তর দিয়েছো, ওকে। সৌরদীপের উত্তরটা, আচ্ছা তোমরা সব উত্তর দিতে থাকো। ভুল উত্তর অনেকেই দিচ্ছ, ম্যাক্সিমাম উত্তর ভুল হচ্ছে। দুই একজন ঠিক দিচ্ছ। তাছাড়া সৌরভ উত্তর দিচ্ছ। আমার উত্তরে কারা কারা জয়েন করছো আমি একটু পড়ে ফেলি। কনা, রুহি, তাওহিদ, এটা তোমরা একটু একটু দেখো যে তোমরা কারা কারা উত্তরগুলো ঠিকঠাক দিচ্ছ। তবে হ্যাঁ, সবাই যে ভুল দিচ্ছ তা না, কয়েকজন ঠিকঠাক দিচ্ছ, ম্যাক্সিমাম ভুল দিচ্ছ। জানতাম আসলে এই ভুলটা হবে আসলে। দেখো, যুক্তবর্ণ নিয়ে কিন্তু আমাদের প্রায় সমস্যা হয়, যুক্তবর্ণ নিয়ে আমরা প্রায় ঝামেলা পড়ি আসলে। তো আমি আজকে চেয়েছি যে ক্লাসের মধ্যে শুরুতেই যুক্তবর্ণ নিয়ে আলোচনা করতে। আমরা আরো অন্যান্য অনেক বিষয় নিয়ে আলোচনা করব, তবে আজকের ক্লাসে একটু দীর্ঘ বড় ক্লাস হবে। তবে আজকের ক্লাসে প্রথমেই যে জিনিসটা জানতাম তোমরা ভুল করবে সেটা হচ্ছে যুক্তবর্ণ। দেখো, এখানে যুক্তবর্ণের মধ্যে যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে এটাকে যদি ভাঙি তাহলে যেটা হয় সেটা হচ্ছে হ প্লাস দন্ত ন। আর এটাকে যদি ভাঙি তাহলে হচ্ছে হ প্লাস মূর্ধন্য ণ। এখন এটা অনেকেই ভুল করে থাকে। এই জিনিসটাকে আমি মনে রাখি কিভাবে, দেখো বেসিক্যালি এটাকেই মনে হয় মূর্ধন্য ণ আর এটাকে মনে হয় দন্ত ন। কেন এটা মনে হওয়ার কারণটা হচ্ছে এইভাবে, দেখো আমাদের এটা দেখে মনে হয় এটা মনে হয় দন্ত ন হবে, কিন্তু আসলে যেটা দেখে মনে হয় তা কিন্তু না। দেখতে দন্ত ন হলেও আসলে হবে মূর্ধন্য ণ। আর এই কানে ধরা যেটা, এটা মোটামুটি দেখা যাচ্ছে একটু কানে ধরে আছে, যেটা কানে ধরা সেটা কিন্তু দন্ত ন হচ্ছে। এখন এই জিনিসটা মনে রাখা খুব বেশি জরুরি। তো যাই হোক, তোমরা ম্যাক্সিমাম যারা ভুল করেছো তারা আশা করি এখন ঠিক করে ফেলছো। তো এই ব্যাপারটা একটু দয়া করে মাথায় রাখবা। আচ্ছা, অনেকেই ভুল দিচ্ছ, তবে এখন আশা করি এখন দেখার পর সবাই এখন ঠিক উত্তর দিবে। এখন তো সবাই দেখছো, ওকে। তোমাদের আরেকটা যুক্ত বর্ণ নিয়ে একটু আলোচনা করব,
যে যুক্তবর্ণ তোমাদের প্রায় ভুল করে থাকো, এবং এই যুক্তবর্ণ তোমাদের হচ্ছে এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পাশাপাশি তোমাদের বিসিএস এবং অ্যাডমিশন পরীক্ষাও সবসময় এসে থাকে। বিশেষ করে অ্যাডমিশন পরীক্ষায় অনেকবারই এসে থাকে, তখন কিন্তু তোমরা খুব সহজে ভুল করে থাকো। তো সবাই একটু খেয়াল করো। এরকম আরেকটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের, দেখি তোমরা কতজন পারো। এটা আমাকে সবাই একটু জানাও। এই যে এটা, এই দুটো তো অনেকেই জানালে, এখন এই যে এটা সবাই একটু আমাকে জানাও তো, দেখি তোমরা পারো কিনা। তোমরা কে কে পারছো আমাকে একটু জানাবে প্লিজ। কমেন্ট দিলে হয় কি, কমেন্টে তোমাদের বুঝতে পারি যে আসলে তোমরা কে কে ক্লাসে অংশগ্রহণ করছো এবং কতটা মনোযোগী, এই জিনিসটা খুব ভালো বোঝা যায়। তো চলো একটু দেখার চেষ্টা করি। ওকে, রুবি উত্তর দিয়েছো, মুজিবুর রহমান, ওকে, রেহান আজিম, হ্যাঁ রেহান আজিমের পরের উত্তর ঠিক আছে, পরের উত্তর ঠিক দিয়েছো। মাসফিয়া, হ্যাঁ মাসফিয়া তোমার উত্তর ঠিক হয়েছে। ওকে, হ্যাঁ তাওহিদ তোমারটা ঠিক হয়েছে। অন্তরাপাল তোমারটাও সঠিক হয়েছে, হ্যাঁ ওকে আচ্ছা ঠিক আছে। এখন যেটা প্রশ্ন করলাম সেটা হচ্ছে এইটা, এটা এটা দেখি কারা কারা দাও। আচ্ছা মাইশা, হ্যাঁ ভুল, মাইশা ভুল, অন্তরা ঠিক আছে, অন্তরপাল ঠিক আছে, আয়েশা একটা তুমি জয়েন করেছো। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস ভুল। আচ্ছা, তারপর হচ্ছে আমিন, হ্যাঁ তোমারটা ঠিক আছে, বাট জৈতুন তোমারটা ভুল হয়েছে। অনেকে ভুল আনসার করছো, নাসিমা। আচ্ছা, আজকের একটা মজার বিষয় সেটা হচ্ছে যে এটা কিন্তু আমি বলে দিব যে কেন এটার সাথে যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার কারণটাও বলে দিব। যুক্ত হওয়ার একটা মজার কারণ রয়েছে, মানে এটার সাথে এটা কেন হলো, মানে এটার সাথে এটা কেন হচ্ছে, মানে এই জিনিসটা কেন হচ্ছে, এই জিনিসটা আমি একটু বলে দিব। আচ্ছা, আমি একটা কাজ করি, উপরেরটা মুছে ফেলি, যে উপরেরটা শেষ, অনেকে আবার কনফিউজ হচ্ছে সবগুলো লিখতে হবে কিনা। আমি বেসিক্যালি পার্টিকুলার এই প্রশ্নটা করেছি যে এটা তুমি আমাকে একটু জানাও প্লিজ। হ্যাঁ আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে তোমরা প্রশ্ন লিখছো কিন্তু অধিকাংশই ভুল লিখছো। হ্যাঁ অধিকাংশই ভুল হচ্ছে, তবে অনেকে আবার ঠিকঠাক লিখছে, যেমন কণা 2 কোণায় ঠিক লিখেছে, আজকে 2 কোণা ক্লাস করছে, 2 কোণায় ঠিকঠাক লিখেছে। শরীফ, হ্যাঁ তোমার উত্তরটা ভুল হয়েছে। ওকে, সামিহা প্রথমে আবার ভুল লিখে এখন আবার ঠিকঠাক লিখছো। ওকে আচ্ছা, না মাসফির উল্টে লিখেছে। আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা, তোমরা মোটামুটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে একটু কমেন্ট করতে থাকো, আর কমেন্ট তোমরা করো, এই কমেন্ট তো অনেকেই ঠিকঠাক উত্তর দিচ্ছ। হ্যাঁ এখন শরীফ তুমি আবার আরেকটা লিখলে মূর্ধন্য সূচক ওই না, এটা তো অবশ্যই হবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। আচ্ছা রাফি তুমি বলছো আমি গ্রামার পারি না স্যার। হ্যাঁ গ্রামার না পারাটা খুব স্বাভাবিক, গ্রামার হলে কেউই পারে না, আমিও পারতাম না। যদি আমাদের টেনিং স্কুলে তুমি ক্লাসগুলো একটু দেখতে থাকো, যদি গ্রুপে তোমাদের যে যে সমস্যাগুলো হয়, জাস্ট টপিকটা লিখে, মনে করো যে তোমার হচ্ছে সমাজ সমস্যা, মনে করো তোমার হচ্ছে ক্রিয়ার কাল সমস্যা, মনে করো তোমার ধ্বনির পরিবর্তন সমস্যা, তো তুমি টপিকটা সিলেক্ট করে আমাদের লাইভ গ্রুপে যে খুব সহজে একটা কাজ করবে, সেটা হচ্ছে যে তোমার যে টপিকের সমস্যা সেই টপিকটা লিখবে, লিখলে দেখবা সাজেস্ট চলে আসবে কিন্তু এই সম্পর্কিত কোনো পোস্ট বা কোনো ধরনের কোনো ক্লাস রয়েছে কিনা, তাহলে তুমি কিন্তু খুব সহজেই আমাদের ট্রেনিং স্কুলের গ্রুপ থেকে এই ক্লাসগুলো দেখে নিতে পারবে। তো ধরো তোমার কারকে অনেক সমস্যা, কোনো সমস্যা নেই, তুমি জাস্ট কারক লেখো, কারক লেখার পর দেখবা আমাদের কিন্তু খুব সহজেই সেখানে তোমরা ট্রেনিং স্কুল গ্রুপে পেয়ে যাবা। আরেকটা কথা হচ্ছে যে উপরে দেখো একটা ক্যাপশন রয়েছে, সেই ক্যাপশনের মধ্যেও কিন্তু বাংলার যে যত সহজ সহজ যে ক্লাস, মানে হচ্ছে গুরুত্বপূর্ণ সহজ ক্লাস, সেই ক্লাসগুলো কিন্তু অ্যাপের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই না, আমাদের অ্যাপে কিন্তু বিভিন্ন ব্লগ, কোর্স এবং একাডেমিক ভিডিও, একাডেমিক বলতে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 সকল ক্লাসের ভিডিওই কিন্তু সেখানে একাডেমিক ভিডিও দেওয়া রয়েছে। অতএব আমাদের উপরে দেওয়া যে অ্যাপের যে লিঙ্কটা দেওয়া রয়েছে, অবশ্যই তুমি অ্যাপটা নামিয়ে নিতে পারো, যেটা তোমার এবং প্রত্যেকেরই অনেক বেশি উপকার হবে। আচ্ছা ওকে, হ্যাঁ এবার অনেকেই পারছো। এখন চলো তোমাদেরকে আসল উত্তরটা দিয়ে ফেলি। আসলে এটা দিলাম কেন, এটা আসলে পরীক্ষায় অনেকবার আসে, এটা অনেকবার পরীক্ষায় আসে, আর অনেকবার পরীক্ষায় আসাতে আমরা অনেকবারই ভুল করি। উত্তরটা হচ্ছে এটা। এখন আমি একটু বলে দিই, অনেকেই প্রশ্নটা করতে পারো, আচ্ছা স্যার এটা কেন হলো না, এটা কেন হলো না, এটা প্রবলেমটা কি ছিল আসলে। এটা প্রবলেমটা হচ্ছে, খেয়াল করে দেখো, এ হচ্ছে মূর্ধা থেকে উচ্চারিত হয়, মূর্ধন্য স, কিন্তু তুমি খেয়াল করে দেখো এই ইওটা কোথা থেকে উচ্চারিত হয়, চ ছ জ ঝ ইও, এটা উচ্চারিত হয় তালব্য থেকে। আবার দেখো
এটা উচ্চারিত হয় তালব্য থেকে, আর এটা উচ্চারিত হয় থেকে মূর্ধা থেকে। এখন দেখো এই মূর্ধা আর তালব্য অন্য বর্গের সাথে কখনো যুক্ত হবে না, তার মানে মূর্ধার সাথে মূর্ধাই যুক্ত হবে। কিন্তু আমি যদি এখানে খেয়াল করে দেখি, এখানে কিন্তু মূর্ধা হচ্ছে, মূর্ধা মানে মূর্ধন্য স, আবার এটাও দেখো মূর্ধন্য ন। এই যে মূর্ধা প্লাস মূর্ধা, মূর্ধা প্লাস মূর্ধা যোগ হয়, কিন্তু খেয়াল করে দেখো মূর্ধার সাথে তালব্য যোগ হয় না। এই ব্যাপারটা তুমি যদি মাথায় রাখো তাহলে কিন্তু তোমার পক্ষে মনে রাখাটা অনেক বেশি সহজ। আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা, তো ওকে আয়শা, তো তুমি বলছো আপনার ক্লাসে আমি নতুন অনেক কিছু জানতে পারছি যা আগে জানতে পারতাম না, ধন্যবাদ তোমাকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অনেকেই এখন বলছো ইয়েস হয়েছে, অনেকেই যেমন যাওয়ার উল্লাস প্রকাশ করছো। ওকে, একজন খুব মজার একটা প্রশ্ন কমেন্ট লিখেছো, সেটা হচ্ছে যে মাসফিয়া, মাসফিয়া তুমি খুব মজার একটা কমেন্ট লিখেছো, হচ্ছে বাংলা ক্লাসে এতগুলা মানে হচ্ছে মাইশা, মাসফি, মাসফিয়া, আসলে কোথায় মানে এতগুলো আসলো কোত্থেকে? তা আমার নাম নিলে খুব কনফিউজ হয়ে যায়। হ্যাঁ এটা এটা খুব একটা মজার বিষয়। মাসফিয়া তুমি যেমন রয়েছে, আবার মাসফি রয়েছে, তো আবার মাইশা রয়েছে, তো এই সব ধরনের সবাই রয়েছে। এই জন্য মাস কথাটা উচ্চারণ করলেই দেখা যায় সবার সাথে খুব রিলেটেবল হয়। এই সমস্যায় কিন্তু শুধুমাত্র মাসফিয়া পড়ে না, মাইশা এবং মাসফি প্রত্যেকেই পড়ে। আচ্ছা ওকে, এবং তোমাদের নামের সাথে কিন্তু আমাদের একজন প্রিয় খেলোয়াড়ের নাম যুক্ত রয়েছে, সেটা হচ্ছে মাশরাফি, যাকে তোমরা সবাই খুব বেশি পছন্দ করো। ওকে, যাই হোক আমরা এখন পড়ায় চলে যাই। এটা হচ্ছে এই যে যেটা সমস্যা, এই সমস্যাটা অনেকের কিন্তু হয়। আর একটা প্রবলেম আমাদের প্রায়ই হয়, সেটা হচ্ছে আমি একটু লিখি, লিখলে তোমাদের আশা করি এই জিনিসটা অনেক বেশি পরিষ্কার হবে। একটা হচ্ছে বিজ্ঞান, আরেকটা হচ্ছে গঞ্জ। এই দুটোর মধ্যে অনেক ঝামেলা হয়। বিজ্ঞানের মধ্যে রয়েছে হচ্ছে বিজ্ঞানের মধ্যে এটা রয়েছে, আর এটার মধ্যে রয়েছে হচ্ছে এটা। সবাই একটু আমাকে জানাও, এটারটা জানাবে, এটারটা জানাবে, সবাই একটু এবার জানাও যে তোমরা দেখি কে কেমন পারো। এবং এটাও খুব ক্রিটিক্যাল, এবং পরীক্ষা এরকম প্রায়ই আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন অপশন দেওয়া হয়, আসলে সমস্যাটা হয় কি অপশনে, যে নর্মালি যদি একটা জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু খুব একটা প্রবলেম হয় না। প্রবলেমটা হয়ে যায় যখন হচ্ছে আমরা অপশনে চলে যাই, তখন কিন্তু আমাদের খুব একটা বেশি প্রবলেম হয়ে যায়। তো এই প্রবলেমগুলো কিন্তু আমাদের প্রায় ধরা পড়ে। তো অপশনের মধ্যে তো থাকবেই, তো তার আগে তোমরা এখন একটু জানাও তো যে এটা কিভাবে হচ্ছে বা কোনটা কি হচ্ছে, সবাই একটু জানাও প্লিজ। আচ্ছা, অনেকেই কমেন্ট করা শুরু করে দিয়েছো, আয়েশা সিদ্দিকা, ওকে, আউ সিদ্দিক, সাকিব, ওকে, নতুন জিনিস শিখলাম, ওকে ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আগের ক্লাসটা কিভাবে পাবো? আচ্ছা, আগের ক্লাসটা যেভাবে পাবা সেটা হচ্ছে আমাদের গ্রুপে কিন্তু ক্লাসটা রয়েছে। গ্রুপে ক্লাসে থাকার পাশাপাশি কিন্তু তোমরা খেয়াল করে দেখবে যে যদি কোনো টপিক খুঁজে না পাও, আমি খুব সহজ একটা পদ্ধতি বলে দিই। আমাদের লাইভ গ্রুপে তো তোমরা ক্লাস দেখছোই, এই লাইভ গ্রুপে তোমরা হচ্ছে যে কাজটা করবে সেটা হচ্ছে, যেমন ধরো তোমার ধ্বনিতত্ত্বই লাগবে, প্রথম পর্ব লাগবে, তুমি জাস্ট লিখো ধ্বনিতত্ত্ব প্রথম পর্ব, দেখো তোমাকে কমেন্ট সাজেস্ট চলে আসতেছে নিচে। তো তখন ওই টপিকটা খুব সহজে খুঁজে বের করা যায়, ঠিক আছে? অতএব তুমি এই পদ্ধতি কিন্তু বের করতে পারবা। তো সবাইকে এই পদ্ধতি শিখিয়ে দিলাম, সবাই একটু দেখো। আচ্ছা, আয়শা আক্তার, হ্যাঁ তোমার নামও দুইজন আছে, আয়শা আক্তারের নামেও দুজন আছে। ওকে, এখন তোমরা একটু কমেন্ট করে জানাও। অনেকেই কমেন্ট করে জানাচ্ছ ভুল, মানে কারা কারা কমেন্ট করছে আমি জানাই, ভুল সঠিক আমি এখন বলবো না, আমি তো বলেই দিব একটু পরে, মানে তবে আমি কারা কারা কমেন্ট করছো। ফেরদৌস, রূপা, সাকিব, আলভি, সৌরদীপ চক্রবর্তী, ওকে, সোহেল রানা, তারপর হচ্ছে অন্তরা পাল, তাওহিদ, চন্দ্রশীল, তারপর হচ্ছে ফাহমিদা, সৌরভ, কোহিনুর, কণা। কণা কিন্তু দুইজন আছে, কণা মোটামুটি কণা তিনজন, তিনটা কণা ক্লাস করে, কণা, আয়েশা, তারপর হচ্ছে ম্যাশ, যারা যারা রয়েছে তারা কিন্তু অনেকেই ক্লাসে অংশগ্রহণ করে, এটা খুব ভালো লাগে আসলে। আচ্ছা, তারপর মমতা নাথ, ওকে, তারপরে শরীফ হুসাইন, হ্যাঁ অনেকেই কিন্তু অংশগ্রহণ করছে, নিশাদ, ওকে। আচ্ছা, তোমরা লিখতে থাকো। তবে তোমাদের লিখতে লিখতে, এই উত্তর লিখতে লিখতে তোমাদের আরো একটা মজার তথ্য জানিয়ে দেয়, সেটা হচ্ছে যে তোমাদের জন্য একটা সুখবর। সেটা হলো আমি কিন্তু আজকে তোমাদের এই 10ms লাইভ গ্রুপে একটা পোল দিয়েছি,
যে পোলটার মধ্যে তোমাদের লিখতে দিয়েছি যে তোমাদের বাংলা প্রথম পত্র এসএসসিতে, আমাদের এইচএসসিতে আমাদের ফারহান সাকিব ভাই কিন্তু ক্লাস নিচ্ছেন, অনেক অসাধারণ কয়েকটা ক্লাস নিচ্ছেন এবং আরও সামনে নিবেন, এবং আজকে ওনার ক্লাস রয়েছে। তবে এসএসসিতে তোমরা অনেকেই বলেছো যে বাংলা ফার্স্ট পেপার কেন হচ্ছে না, তো সেই জিনিসটার অবসান হতে যাচ্ছে এবং আমি আগামী দিন তোমাদের গদ্যের ক্লাস নেব। দুঃখিত বন্ধুরা, পদ্যের ক্লাস নেব। তো পদ্যের জন্য আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম গ্রুপের মধ্যে এবং তোমাদের সেখানে জানাতে বলেছিলাম যে তোমাদের কোন কোন কবিতায় অনেক বেশি সমস্যা। তো তোমরা কিন্তু জাস্ট একটা ক্লিকের মাধ্যমে তোমরা জানিয়ে দিতে পারবে যে তোমাদের কোন কোন কবিতাগুলোর মধ্যে বেশি সমস্যা, এবং যে যে কবিতাগুলোর মধ্যে বেশি সমস্যা আমি কিন্তু চেষ্টা করব যে কবিতাগুলোর মধ্যে ভোট বেশি পড়বে তো সেগুলোতে আমি ক্লাস নেওয়ার খুব বেশি চেষ্টা করব, এবং এটা পদ্যের ক্ষেত্রেও হবে, গদ্যের ক্ষেত্রেও হবে। তবে আজকে যে পোলটা দেওয়া রয়েছে সেই পোলে তোমরা অবশ্যই অংশগ্রহণ করবা এবং জানাবে। তুমি চাইলে এই আজকের কমেন্টেও জানাতে পারো, অথবা তুমি আমাদের যে পোল সেখানেও তুমি অংশগ্রহণ করে জানাতে পারো। তবে পোলে অংশগ্রহণ করাটা মনে হয় আমার একটু বেটার হবে। তো সবাই একটু প্লিজ জানাবে। ওকে, আর এই সুখবরটা কিন্তু একদম অনেকেই অনেক আগে থেকে চাচ্ছিল, এবং আমি দেখেছি যে আজকে সকালে যখন আমি পোল দিয়েছি তখন সবাই একদম খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছো। তো আশা করি তোমরাও যারা এখন ক্লাসে আসছো তারা অংশগ্রহণ করবে। তোমাদের সুখবর চলে এসেছে, আর এটা পোল ক্রিয়েটের মাধ্যমে তোমাদের একটা ভোট নেওয়া হচ্ছে। আশা করি তোমরা সবাই ভোট দিবে। ওকে, এবার দেখো যারা যারা অংশগ্রহণ করছো অনেকে ধন্যবাদ। ফাহমিদা, শরীফ, রেহানাদিন, ওকে, জাওয়াদ, ওকে। আচ্ছা, অনেকে বলছো স্যার আমি তো এইচএসসিতে পড়ি। যারা এইচএসসিতে পড়ো তারা কিন্তু হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আজকেও কিন্তু তোমাদের এইচএসসির একটা ক্লাস রয়েছে রাতের বেলা, বিভীষণের প্রতি মেঘনাথ। তোমরা কিন্তু ওই ক্লাসটা করতে পারো রাতের বেলা 10:15টায়। ওকে, ফাকুজ্জামান, ওকে। তুমি বলছো ভাইয়া আমি নাকি তোমার কমেন্ট পড়ি না। ফখরুজ্জামান, আমি কিন্তু তোমার কমেন্ট পড়ে দিয়েছি। আচ্ছা, এবার চলো আমি তোমাদের এই উত্তরটা দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে দেখো বেসিকলি এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে বর্গীয় জ, ফার্স্টে হচ্ছে কি বর্গীয় জ, তারপর হচ্ছে ইয়, এবং এটা হসন্ত দিবে, এবং পাশাপাশি এই এর পরেরটা হচ্ছে আগে ইয়, তারপর হচ্ছে তারপর কি বন্ধুরা বর্গীয় জ, এবং একটা হসন্ত দিবে। এখন মনে রাখবা যখন যুক্তবর্ণ লিখতে হয় এই যুক্তবর্ণের মধ্যে দিশে তোমরা সবাই একদম গণহারে ভুল করে ফেলো, একদম গণহারে তোমাদের ভুলটা হয়। সেটা হচ্ছে যে এই যে দেখো হসন্তটা, তোমরা এই হসন্তটা দাও না। এই হসন্তটা যদি না থাকে অনেক সময় দেখা যায় কি আমাদের যে প্রশ্ন যে করা হয় মানে সে প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের এই হসন্ত দেওয়া থাকে না। তো যে অপশনটার মধ্যে হসন্ত দেওয়া থাকে না সেই অপশনটা তুমি অবশ্যই টিক দিবা না। যে অপশনটার মধ্যে হসন্ত দেওয়া থাকে সেই অপশনটা তুমি সবসময় কি করবে, টিক দিবে। তো ঠিক আছে বন্ধুরা, ওকে। এবার চলে আসো যে আমরা এই উত্তরগুলো তোমরা এটা এখন মিলিয়ে নাও। তোমরা যারা মিলিয়ে নাও, মিলিয়ে নিলে দেখবা তোমাদের এই প্রবলেমগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন তোমাদের আরো একটা জিনিস আমি একটু লিখতে দিব। সেটা হচ্ছে যে উত্তরটা তোমাকে দিবে সেটা হচ্ছে এটা কি, সবাই প্লিজ একটু জানাও। এটা এই যে এটা আমি একটু আলাদা করে লিখে দিই। এটা তোমরা অনেকেই ভুল করো, এটা কি হবে একটু প্লিজ জানাও, কমেন্টে একটু জানাও। হ্যাঁ, অনেকে বলছো হয়েছে, রুবি বলছো হয়েছে। আচ্ছা, ওকে, অলরেডি একজন উত্তর দিয়েছো, মাইশের উত্তরটা ঠিক হয়েছে। ওকে, তাওহিদ তুমি উত্তর দাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হুম, এখন একজন বলছো যে আয়েশা আক্তার বলছো হসন্ত না দিলে কি কিছু হবে, মানে ভাঙলে, মানে ভাঙলে যখন বলে তখনকার কথা বলছি। দেখো যখন ভাঙা হয় তখন অবশ্যই হসন্ত দিতে হবে প্রথমটার মধ্যে। একটা কথা বলে রাখি যে সবসময় মনে রাখবা যে একদম লিখে না পারলে এই কথাটা, সেটা হচ্ছে যখন তুমি যুক্তবর্ণ ভাঙবা, যখন তুমি যুক্তবর্ণ ভাঙবে তখন যুক্তবর্ণ ভাঙার সময় মাথায় রাখতে হবে
এই যুক্তবর্ণের প্রথমটাতে সবসময় হসন্ত লাগবে। আবার বলছি, যখন তুমি যুক্তবর্ণ ভাঙবা সবসময় প্রথমটার মধ্যে তুমি হসন্ত দিবে, প্রথমটার মধ্যে। একটু কথাটা মাথায় রাখবে, প্রথমটার মধ্যে। ওকে, তো আশা করি তোমরা অনেকে উত্তর দিচ্ছ। ওকে, আচ্ছা, এই উত্তরটা অনেকে একদম ঠিকঠাক দিচ্ছ। ওকে ফাইন, আমি মনে করছিলাম তোমরা অনেকে এটা পারবা না, কিন্তু তোমরা অনেকে পারছো। কিন্তু আয়েশা সিদ্দিকা মাঝখান দিয়ে আবার একটু ভুল করে ফেলেছো। আচ্ছা, পলাশ তোমারটা ভুল হয়ে গিয়েছে, পলাশ তোমারটা ভুল হয়েছে। রুহি তোমারটাও ভুল হয়েছে। চন্দ্রশীল তোমারটাও ভুল হয়েছে। নিশাদ, সাকিব, সবাই ঠিকঠাক দিচ্ছ, একদম ম্যাক্সিমাম উত্তর ঠিক দিচ্ছ। কিন্তু যাদেরটা ভুল হচ্ছে তাদেরটা আমি শুধু বলছি, অধিকাংশই উত্তর ঠিক দিচ্ছ। ওকে, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, সাকিব, সাকিব, মাইশা, এরা যারা যে ভুলটা করছো আর কি, বা রেহান আজিম যে ভুলটা করছো, আবরার শাহরিও একই ভুল করেছো। আমি যে কথাটা বোঝানোর চেষ্টা করছি, সবসময় মাথায় রাখতে হবে, যখন যুক্তবর্ণ ভাঙবা সবসময় শুধুমাত্র প্রথমটার মধ্যে দিতে হবে, প্রথমটার মধ্যে। একটু মাসফিয়া, একটু খেয়াল রাখো। আলামিন, হ্যাঁ, আলামিন ঠিক করেছে এই জিনিসটা। মাসফিয়া তুমি ঠিক করেছো, কিন্তু এই যে কে ভুল করলো, একটু দেখি কমেন্ট। আবার রাফি আবার ভুল করে ফেলেছো। রাফি, তুমি একটু ঠিক করে নাও। আচ্ছা, ওকে, ননিশা তুমি আবার ঠিক ঠিক লিখেছো। রাকিবুল, রাকিবুল হক, তোমারটা ঠিক হয়েছে। হ্যাঁ, তোমারটা ঠিক হয়েছে। ওকে, হ্যাঁ, মাইশা ফাহমিদা, এবার তোমারটা ঠিক হয়েছে। ওকে, আবু বকর সিদ্দিক, তোমারটা ভুল আমি বুঝতে পারছো বোধহয়। আমি, হ্যাঁ, জাদুল ফেরদৌস, তোমারটাও ঠিক আছে। এখন জিনিসটা বোঝানোর চেষ্টা করছি হচ্ছে, হসন্ত শুধুমাত্র প্রথমটাই হবে। যুক্তবর্ণ যখন ভাঙবো তখন শুধুমাত্র হসন্ত প্রথমটাই হবে, শুধুমাত্র প্রথমটাই, আর কোনোটা না। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। কণা উত্তর দিচ্ছ, কণা উত্তর ঠিক আছে। ওকে, চন্দ্রশীল, এবার উত্তর তুমি ঠিক দিয়েছো, ধন্যবাদ। হ্যাঁ, ওকে। হ্যাঁ, রূপা একটা মজার কথা বলেছো। সবাই যখন ভুল করছে তখন রূপা আবার ঠিক করে দিচ্ছে। রূপা, ফেরদৌসি রূপা, সে বলছে দাদু প্রথমটার মধ্যে বসন্ত হবে। রূপা, তুমি কি বরিশালের কিনা? বরিশালে কিন্তু অনেকে দাদু বলে, এই কথাটা খুব মজা করে বলে, খুব মজার একটা লাইন। আচ্ছা, যারা বরিশালে রয়েছে তারা অবশ্যই অনেক বেশি খুশি হয়ে যাবে। আচ্ছা, আয়শা, আয়শা কথা হচ্ছে, আয়শা অনেকেই রয়েছে, আয়শা সিদ্দিকা বা আয়শা। ওকে, এবার দেখো। আচ্ছা, ঠিক আছে জুবায়ের, ঠিক আছে, আমি রিপিট করে বলছি। চলো, যারা যারা কমেন্ট করছো প্রত্যেকে অনেক বেশি ধন্যবাদ, যারা তোমরা অংশগ্রহণ করছো। এখন চলো তোমার জিনিসটা বুঝিয়ে দিই। সেটা হচ্ছে, নর্মালি আমরা এই জিনিসটা কিন্তু সবাই জানি, সেটা হচ্ছে যে একটা কনফিউশন কিন্তু আমাদের থাকে। ক প্লাস, ক প্লাস স, এটা কি? এটা হচ্ছে এটা। এখন দেখো, এখানে তো এটা অলরেডি আছে, তাহলে আমি আগেই লিখে ফেলবো ক প্লাস এটা, অ্যান্ড সর্বশেষ এটা হচ্ছে ম। অনেকেই যে ভুলটা করো, যেমন একজন ভুলটা করেছিলে, এটাকে অনেকেই কিন্তু তোমরা লিখে ফেলেছিলে হচ্ছে মূর্ধন্য ন, এটা লেখা যাবে না, এটাকে ম বলতে হবে। আচ্ছা, এটা একটা গেল। আরেকটা হচ্ছে, আরেকটা আমরা প্রায় এই ভুলটা করে থাকি, যে এই ক্ষীয়র সাথে আমাদের আরেকটা ভুল হয়, সেটা হচ্ছে তোমরা দেখো, আমি খুব বরাবর লিখেছি, আশা করি তোমরা এই উত্তরটাও দিবে। এটা কি হবে, এটা তো তোমরা সবাই পারছো, বাট এটার উত্তর কি হবে, আশা করি তোমরা এই উত্তরটাও দয়া করে সবাই একটু দিবে। সেটা হচ্ছে যে, খেয়াল করে দেখো, এই যে এখানে এটা, এটা, এটা কি হবে, সবাই একটু এই উত্তরটা সবাই দিবে, আশা করি প্রত্যেকের পারার কথা, প্রত্যেকেই তোমরা পারবে। আচ্ছা, হ্যাঁ, ক্লাসে কিন্তু আস্তে আস্তে নতুন করে স্টুডেন্টরা জয়েন করছে, এটা খুব ভালো একটা খবর। এবং ক্লাস জয়েন করার পাশাপাশি আমি প্লিজ একটু বলবো, তোমরা যারা কমেন্ট করছো, তারা কাইন্ডলি একটু ক্লাসে শেয়ার করবে, কাইন্ডলি ক্লাসে শেয়ার করবে, এবং ক্লাস শেয়ার করে ওয়াচ পার্টি দিয়ে দিবে, তাহলে তোমরা অনেক বন্ধুরা একসাথে দেখতে পারবে। ঠিক আছে, প্লিজ সবাই একটু কাজটা করো। আচ্ছা, ওকে,
আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু হ্যাঁ অনেকেই উত্তর দিচ্ছ। সৌরভ চক্রবর্তী, সৌরভ সরকার, আয়েশা আক্তার, ওকে, অনেকের উত্তর একদম ঠিকঠাক হচ্ছে, ওকে ধন্যবাদ। হ্যাঁ আসলেই তাই, এটা বেসিক্যালি হবে হচ্ছে হ প্লাস ম। এই উত্তরটা আমরা এত স্টুডেন্ট একসাথে ভুল করি, সেটা হচ্ছে দেখতে কিন্তু একই রকম। আমি যদি এই ব্যাপারটাকে যদি আর খুব ভালো করে তোমরা দেখো, একটা হচ্ছে এখান থেকে এসে ঘুরে গিয়েছে, এটা একটা মোচড় খায়, একটা ঘোরা খায়, ঘোরা ঘুরে গিয়েছে, আবার এই জায়গাটা এসে জাস্ট নিচে নেমে গিয়েছে, টান। তো এই জিনিসটা তোমরা সবাই একসাথে অনেক বেশি ভুল করো। এখানে হচ্ছে ক প্লাস স, আর এখানে হ প্লাস ম। বুঝতে পারলে? এইগুলো প্রচুর পরিমাণ পরীক্ষায় আসে। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমি কিন্তু প্রথমটার মধ্যে সবসময় হসন্ত দিচ্ছি। এই তোমরা হসন্ত ভুলের কারণে কিন্তু অনেকে এই জিনিসটা ভুল করে ফেলো, ঠিক আছে? এই জিনিসগুলো দয়া করে একটু খেয়াল রাখবে। আমি অনেকগুলো জিনিসটা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে কোন কোন জায়গায় তোমরা আসলে ভুল করো। আচ্ছা দেখি তোমাদের আরেকটা দেই, তোমরা পারো কিনা। আরেকটা তোমাদের দেই, এবং এটাও অনেক 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 ইম্পর্টেন্ট, অনেকেই ভুল করে। নতুন করে আরেকটা দেই, তোমরা স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে অংশগ্রহণ করছো। এটা কি হবে? আমি যেটা নিচে আন্ডারলাইন করলাম, এটা কি হবে সবাই একটু জানাও প্লিজ। দেখি তোমরা কারা কারা পারো। এইবার এই জিনিসটা অনেকেই মানে আমি হচ্ছে দেখো, যুক্তবর্ণ অনেকগুলাই সমস্যা, আমি আসলে সেগুলোই দেখানোর চেষ্টা করছি যেগুলো তোমাদের প্রবলেম, এবং এটা নিয়ে অনেক বেশি সমস্যা হয়, তাই তোমাদের এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা। এটা একটু সবাই একটু জানাও প্লিজ। ওকে, অনেকেই আগের উত্তরটা অনেকেই ঠিক দিয়েছে, যেমন তাওহিদ, আবরার শাহরিয়া, রেহান হাজিব, তুমি কিন্তু উত্তরটা ঠিক দিয়েছো। ওকে ওকে সাকিব, হ্যাঁ তুমি ব্রাহ্মণবাড়িয়া থেকে ক্লাস করছো, ধন্যবাদ। ওকে, হ্যাঁ সাকিব অনেকবার উত্তর দিয়েছো। সোহেল রানা, নিশাতের উত্তরটা তো হয়নি। নিশাত আশা করি তুমি উত্তরটা দেখে নিয়েছো, উত্তরটা কি হবে। আচ্ছা, হ্যাঁ এখন সর্বশেষ যেটা লিখেছি এটা কি কি হবে সবাই একটু প্লিজ জানাও। হুম, আচ্ছা হ্যাঁ, ওকে। এই উত্তরে কারা কারা? লাকি, সৌরদীপ চক্রবর্তী, আয়েশা আক্তার, কনা, রেহান আজিম, ওকে, রিবন চন্দ্রশীল, অনেকেই অংশগ্রহণ করছো। ওকে, হ্যাঁ উত্তর কিন্তু যেমন নাসির উদ্দিন, সাকিব, মাশফিয়া, আলভি, হ্যাঁ ওকে ধন্যবাদ। এটা নিয়ে আমাদের অনেক রেহানা, আবু বকর সিদ্দিক, এটা নিয়ে আমাদের অনেকের প্রবলেম ছিল। আসলে বেসিক্যালি এটা হবে হচ্ছে ত প্লাস হ। এই যে প্রবলেমগুলো আমাদের হয়, এই প্রবলেমগুলো নিয়ে কিন্তু প্রায় ভুগি। আর এগুলো এতবার পরীক্ষায় আসে, একটা হসন্তটা কিন্তু দিতে একদমই ভুলবে না। হসন্ত কিন্তু না দিলে একদম ডিরেক্ট কাটা, মনে রাখবা হসন্তটা ভেরি ইম্পর্টেন্ট, এবং হসন্ত শুরুটাই হয়। এই কথাটা আমি তোমাদেরকে হাজারবার বলার চেষ্টা করতেছি। ওকে, হ্যাঁ রেহানাদি বলছে স্যার এগুলো কি বিসিএস জন্য হেল্পফুল? অবশ্যই, বিসিএস পরীক্ষায় অবশ্যই এগুলো মাঝে মাঝে হঠাৎ করে চলে আসে। হয় কি, বিসিএস পরীক্ষার্থীদের ক্ষেত্রে যেটা হয়, এই পড়াগুলো তো এসএসসি এইচএসসি, এখন এই 4 5 বছর 6 বছর পর যখন আবার আসে, তখন না হঠাৎ করে ভুল করে ফেলি, এবং তখন ভুল করাটা খুব স্বাভাবিক। একটু প্র্যাকটিসের মাধ্যমে রাখলে হয় কি এই জিনিসগুলো ভুল হয় না, বা কোন কোন জিনিসগুলো আসে সেগুলো নিয়ে আমাদের অনেক বেশি প্রবলেম হয়। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, সাকিব বলেছো স্যার আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে না, আমি ব্রাহ্মণের উদাহরণ দিচ্ছি। ওকে হ্যাঁ ধন্যবাদ, তুমি ব্রাহ্মণের উদাহরণ দিচ্ছ। ওকে, এখন দেখো তাহলে আমরা যুক্তবর্ণ যে সমস্যাগুলো ছিল, আরেকটা কথা মনে রাখবা, যুক্তবর্ণ সাধারণত যুক্ত বর্ণ আর সংযুক্ত বর্ণ এর মধ্যে পার্থক্য আছে। যুক্ত বর্ণ এবং সংযুক্ত বর্ণ এটার মধ্যে পার্থক্য আছে। আমি জিনিসটা একটু লিখি, একটা হচ্ছে সংযুক্ত। আচ্ছা, সংযুক্ত বর্ণ কয় প্রকার, এটা কি সবাই কেউ জানো? দেখি কেউ তুলতে পারো কিনা। সংযুক্ত বর্ণ কয় প্রকার দেখি। সবাই প্লিজ একটু জানাও।
যে সংযুক্ত বর্ণ কয় প্রকার বা কয়ভাবে সংযুক্ত ব্যঞ্জন গঠিত হতে পারে। সংযুক্ত ব্যঞ্জন কয়ভাবে গঠিত হতে পারে সবাই একটু প্লিজ আমার কমেন্টে জানাও, দেখি তোমরা কারা কারা এই উত্তরটা পারো। এতক্ষণ তো অনেক উত্তর দিলে, এবারও তোমরা অংশগ্রহণ করো। তোমাদের খুব ভালো লাগছে যে তোমরা ক্লাসে খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছো। এটা তো এই তোমাদের অংশগ্রহণটা আমার কাছে খুবই ভালো লাগছে, এতে তোমরা ক্লাসে অংশগ্রহণ করছো। ঠিক আছে, সবাই প্লিজ একটু জানাও। কয় ধরনের হয়, কার কার সাথে সংযুক্ত হয়, কার কার সাথে সংযুক্ত হয় সেটা প্লিজ একটু জানাও। কয় ধরনের? আচ্ছা, একজন উত্তর দিয়েছ আয়েশা সিদ্দিক, সামিহা উত্তর দিচ্ছ 2 ধরনের, আয়েশা উত্তর দিচ্ছ 2 ধরনের। আচ্ছা, শরীফ হোসেন স্যার আমার কমেন্ট, আমার নাম পড়েন। আচ্ছা হ্যাঁ, তোমার নাম তো পড়লাম, শরীফ হুসাইন। ওকে, ওকে, ঠিক আছে। অনেকেই তোমরা, হ্যাঁ আয়েশা আক্তার বলছে আমি জানি না স্যার। হ্যাঁ মায়েশা তুমি জানো না। ওকে, চন্দ্রশীল তুমি উত্তর দিয়েছো 3। ওকে, অনেকেই বলছো আজকেই জানলাম এই ব্যাপারগুলো। ওকে, তার মানে দেখো তোমাদের বইয়ের মধ্যে রয়েছে এই বিষয়গুলো, আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো কিন্তু তোমাদের বইয়ের মধ্যেই রয়েছে। বইয়ের মধ্যে থাকা জিনিসগুলো তোমরা অনেকে জানোই না, অথচ এই জিনিসগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় এসে পড়ে। আচ্ছা, সংযুক্ত বেসিক্যালি হয় হচ্ছে 3 ধরনের। 3 ধরনের হয়। যারা যারা তোমরা উত্তর দিচ্ছ, যেমন শরীফ হুসাইন, তারপর হচ্ছে সাকিব শেখ, নিশাত, 2 ধরনের না, নিশাত 2 ধরনের হয় না আসলে, মাহমুদা আজাদ। আচ্ছা, তুমি নর্মালি কমেন্ট করো না, আজকে কমেন্ট করে তোমার কমেন্টটা পড়ে দিলাম। আয়েশা আক্তার, ওকে, ওকে, হ্যাঁ হ্যাঁ, রুহি তুমিও জানো না। ওকে, হ্যাঁ সৌরভ চক্রবর্তী খুব দারুণ উত্তর দিয়েছে, কার, ফলা এবং ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন। ইয়েস, এক্স্যাক্টলি। সৌরভ চক্রবর্তী তোমাকে ধন্যবাদ, সে সবার আগে উত্তর দিয়েছে। কোন 3টা? কার, ফলা এবং ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। আচ্ছা, এই 3টার সাথে বেসিক্যালি হয়। কারের সাথে প্রথমে সংযুক্ত হয়। একটা কথা মনে রাখবে, সংযুক্ত কথাটা বুঝতে হবে। যেমন আমি যে একটা উত্তর দিলাম সেটা হচ্ছে বাবা, এখানে দেখা যায় বয়ের সাথে আকারে কি হয়েছে, সংযুক্ত হয়েছে, যুক্ত না, যুক্ত বর্ণ না। এটা কিন্তু যুক্ত বর্ণ না, এটা বুঝতে হবে। এটা যুক্ত বর্ণ না, যুক্ত বর্ণ আলাদা জিনিস। আমি এখানে যুক্ত বর্ণ আলাদা করে লিখে দিচ্ছি, যুক্ত। এটা নিয়ে আমি আলোচনায় আসবো, এটা নিয়ে আমি আলোচনায় আসবো, তবে যুক্ত বর্ণের আলোচনা আলাদা। কিন্তু আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে সংযুক্ত, সংযুক্ত আর যুক্ত বর্ণ আলাদা আলাদা জিনিস। এখন দেখো, যুক্ত বর্ণ আমি একটু আগে যুক্ত বর্ণের কথা বলছিলাম, তবে আমি আবার যুক্ত বর্ণের এই ফ্যাক্টরটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সংযুক্ত হচ্ছে 3 ধরনের হয়, একটা হচ্ছে দেখো কারের সাথে, আরেকটা হচ্ছে ফলার সাথে হয়। যেমন আমি বললাম কি, আমি বললাম হচ্ছে প্রধান। এই দেখো প এবং রফলা, ফলার সাথে যুক্ত হয়েছে। আরেকটা হচ্ছে সংযুক্ত হয়েছে কি হবে, যেমন আমি তোমার দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে শক্ত। এই যে ক এবং ত কি হয়েছে, যুক্ত হয়েছে। ক এবং কি হয়েছে, যুক্ত হয়েছে। এই যে ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন যে যুক্ত হয়, ব্যঞ্জনের সাথে ব্যঞ্জন কি হচ্ছে, যুক্ত হচ্ছে। তো এখন এই এগুলো সংযুক্ত হয়, সংযুক্ত মানে কি, যোগ হচ্ছে। এই যোগের মধ্যে দুটো পার্ট আবার ইয়া হয়, এই দুটোকে আবার বলে হচ্ছে যুক্ত বর্ণ বলে। যুক্ত বর্ণ, যুক্ত বর্ণটা কখনো কারের সাথে হয় না বা স্বরধ্বনির সাথে হয় না, মনে রাখতে হবে। যুক্ত বর্ণ কখনোই স্বরধ্বনির সাথে হবে না, এটা কখনোই হয় না। তুমি কখনো যুক্ত বর্ণ স্বরধ্বনির সাথে দেখেছো? আচ্ছা, এখন তোমাদের একটা মজার প্রশ্ন করি, সেটা হচ্ছে দেখি এই মজার প্রশ্নটা কয়জন উত্তর দিতে পারো। সেটা হচ্ছে যে এই যে এটার দিকে, সবাই একটু এটার দিকে তাকাও। আমার প্রশ্ন আমি এইগুলো একটু মুছে দিই।
এগুলো একটু মুছে দিয়ে এইটার উত্তরটা সবাই আমাকে দাও। সবাই একটু প্লিজ বলো ইয়েস অর নো, ইয়েস নো দিয়ে উত্তর দিবা। এটা কি যুক্ত বর্ণ কিনা, ইয়েস অর নো, এটা দিয়ে দেখি তোমরা আমাকে একটু উত্তর দাও, দেখি তোমরা এটা পারো কিনা, দেখি তোমরা কারা কারা উত্তর দিতে পারো, আমি একটু দেখবো এখন। এটা যুক্ত বর্ণ কিনা সবাই এটা আমাকে জানাও। এটা যদি যুক্ত বর্ণ হয় তাহলে তোমরা আমাকে একটু জানাও প্লিজ। আচ্ছা ওকে, আবু বকর সিদ্দিক, ওকে। সাকিব শেখ বলছো ইয়েস, হ্যাঁ এটা যুক্ত বর্ণ। আচ্ছা ঠিক আছে, দেখি আর কে কে উত্তর দিচ্ছ। আচ্ছা ওকে, রূপা, মাহমুদ আজাদ ইয়েস, ওকে সবাই উত্তর দিচ্ছ ইয়েস, ওকে। মৌসুমী উত্তর দিচ্ছ ইয়েস। এটা যুক্ত বর্ণ কিনা সবাই প্লিজ আমাকে একটু জানিয়ে দাও। ওকে সবাই একদম গণহারে ইয়েস দিচ্ছ, ওকে। শাফিন, ইজাজ, সিফাত, and then আর কারা কারা করছো, চন্দ্রশীল, আশফাক, হ্যাঁ? আর কারা কারা বলছো, সৌরদীপ চক্রবর্তী, মোশাররফ হোসাইন, হ্যাঁ সবাই একদম গণহারে ইয়েস লিখছো। আচ্ছা একদম যে মানে যারা যারা কমেন্ট করছে এখন ইয়েস বা আয়েশা আক্তারকে পেলাম না, সরি আয়েশা আক্তার না, দুঃখিত, আয়েশা সিদ্দিকা, সে বলছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জাওয়াদ, ফাহমিদা, শরীফ হুসাইন, কায়সার, দুঃখিত কাউসার, কাউসার আহমেদ শুভ, ওকে সবাই ইয়েস। আভা, আরিয়ানা জাহিন আভা, মাহি, ওকে। এখন সবাই যে গণহারে তোমরা লিখছো ইয়েস, তোমরা কি জানো যারা যারা ইয়েস লিখছো প্রত্যেকেই ভুল উত্তর দিয়েছো? এটা কি তোমরা জানো? যারা যারা ইয়েস লিখছো সবাই ভুল, সবাই ভুল। চলো এই ভুলটা আমি ধরিয়ে দিই, আমি জানতাম তোমরা এটা কেউ পারো না, আর পারো না দেখে আজকে আমি ক্লাসে এই জিনিসটা উঠিয়েছি। বেসিক্যালি যুক্ত বর্ণনে তোমাদের এত প্রবলেম ছিল এটা আমি নিজেও জানতাম না। চলো আমার কাছে খুব ভালো হলো যে আমি ক্লাসে অনেকটা সময় জুড়ে তোমাদের যুক্ত বর্ণনে কথা বলার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে দেখো বেসিক্যালি এটা যুক্ত বর্ণ না, এটা সংযুক্ত, সংযুক্ত বা যুক্ত না, যুক্ত বর্ণ না। এখন জিনিসটা বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে এটাকে ভাঙলে কি হয়, এটাকে ভাঙলে যেটা হয় সেটা হচ্ছে যে তোমরা এটাকে ভাঙলে কি হয় এটা তোমরা অনেকেই জানো, সেটা হচ্ছে যে হ প্লাস রি, হ প্লাস রি। সবাই একটু দেখো এটাকে ভাঙলে কি হয়, হ প্লাস রি। এখন এই রিটা কি স্বরধ্বনি না? এটা তো স্বরধ্বনি। এখন দেখো এই যে স্বরধ্বনি হচ্ছে, তোমরা কি জানো কেউ যে কখনোই কখনোই মাথায় রাখবা হয়ের সাথে রিকার, এটা তো স্বরধ্বনি যেহেতু হচ্ছে, স্বরধ্বনির সাথে কখনো যুক্ত বর্ণ হতে পারে না, সংযুক্ত হয় বাট যুক্ত বর্ণ হয় না। এই কথাটা কি বুঝতে পেরেছো? এর সাথে যুক্ত হয়েছে, সংযুক্ত হয়েছে বাট যুক্ত বর্ণ হয়নি। কথা কি বুঝতে পারলে? যারা যারা উত্তর দিচ্ছ, যারা যারা উত্তর দিচ্ছ তারা প্রত্যেকেই প্রত্যেকেই ইয়েস যারা বলেছে তারা সবাই না। আচ্ছা একজন সাকিব বলছে যে আমার এখানে, আমার তখন এখানে সন্দেহ হয়েছিল। হ্যাঁ তোমার সন্দেহ হওয়াটা ঠিক আছে, ওকে তুমি ঠিক সন্দেহই করেছো। এখন দেখো তোমাদের এই যে সন্দেহগুলো যে হচ্ছে, এই সন্দেহগুলা আমি ঠিক করে দিচ্ছি। মনে রাখবা কখনোই আমি এখন বললাম যে ধরো লা, এই লায়ের মধ্যে কি আছে, ল প্লাস আকার, এটা কি হয়েছে, সংযুক্ত হয়েছে। বাট তুমি কি এটাকে কোনো যুক্ত বর্ণ বলবা? তুমি নিজেই বলো তো, তোমরা এখন বলো এটা কি যুক্ত বর্ণ? তোমাদের কি এটা যুক্ত বর্ণ মনে হচ্ছে? বলো। নিশ্চয়ই না, এটা যুক্ত বর্ণ হতে পারে না, এটা সংযুক্ত। কেন সংযুক্ত? কারণ ল এবং আকার সংযুক্ত হয়েছে। কিন্তু এটাকে তুমি কখনো যুক্ত বর্ণ বলবা? যুক্ত বর্ণ কোনটা?
যুক্ত বর্ণের মধ্যে দেখো এখানে কয়টা আছে, আমি এখানে একটু লিখি। এটাকে ভাঙলে কি পাওয়া যায়, ক প্লাস ত। এই যে দেখো ব্যঞ্জন ব্যঞ্জন যখন যুক্ত হবে, ব্যঞ্জন ব্যঞ্জন যখন যুক্ত হবে তখন সেটা একটা যুক্ত বর্ণের রূপ হবে। কিন্তু তুমি এইটাকে কখনো যুক্ত বর্ণ বলবা? নিশ্চয়ই না। আমি বললাম বি, তুমি এটাকে কখনো যুক্ত বর্ণ বলবা? নিশ্চয়ই না, তুমি কখনো যুক্ত বর্ণ বলবা না। কিন্তু ব্যাপার হচ্ছে এটা হচ্ছে যুক্ত বর্ণ। তার মানে মনে রাখতে হবে এখানে কি রয়েছে, এখানে হচ্ছে বেসিক্যালি এটাকে আমরা পাই হচ্ছে ব যোগ ইকার, ব যোগ ইকার। এখন এটা তো কখনো যুক্ত বর্ণ না, কারণ স্বরধ্বনির সাথে কখনো যুক্ত বর্ণ হয় না। কথা কি বোঝা গেল? আচ্ছা, তাহলে তোমাদের এই ব্যাপারটা অনেকেই বুঝতে পেরেছো। আর দেখি তোমাদের আরেকটা প্রশ্ন করি, দেখি তোমরা এটা পারো কিনা। আজকে আমি অনেক বেশি এমসিকিউ নেওয়ার চেষ্টা করছি, তোমরা পারছো কিনা। ম্যাক্সিমাম একটু ফেল করছো, ভুল করছো, বাট আমি চাচ্ছি তোমরা ভুল করে হতাশ হও না। শোনো আর একটা কথা বলি, যারা ভুল করছো তারা কিন্তু কখনো হতাশ হও না। কেন হতাশ হও না? হতাশ না হওয়ার মেন কারণটা হচ্ছে তোমরা কিন্তু শিখছো, এই ভুল থেকে তোমরা শিখে যাচ্ছ। অনেক আমি এত কষ্ট করে উত্তর করছি তখন তো তোমরা কেউ পারছো না, ওটা এই। আচ্ছা এখন দেখো, এখন তোমাদেরকে যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে এই জিনিসটা তোমরা আমাকে সবাই জানাও। এই যে এটা আমি যেটাকে গোল করলাম সেটা, এটা কি যুক্ত বর্ণ কিনা? আমি সব মুছে দিচ্ছি, আমি সব মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমাকে সবাই জানাও, এই যে এটা যেটাকে গোল করে রেখেছি, যেটাকে গোল করে রেখেছি এটা যুক্ত বর্ণ কিনা। জাস্ট ইয়েস নো, ইয়েস নো দিয়ে সবাই একটু জানাও প্লিজ, বা হ্যাঁ না উত্তর দাও। আমার খুব ভালো লাগছে যে ক্লাসে নতুন নতুন স্টুডেন্টরা জয়েন করছে এবং পাশাপাশি ওরা উত্তর দিচ্ছে, খুব ভালো। ওকে, সবাই একটু প্লিজ বলো। এই জায়গাগুলো অনেকেরই প্রবলেম হয়, তো প্রবলেমের জায়গাগুলো নিয়ে তো কথা তো বলবোই। ওকে, মাসফিয়া বলতে সংযুক্ত বর্ণ আর যুক্ত বর্ণের মধ্যে পার্থক্য কি? অলরেডি কিন্তু আমি বলেছি, আমি আবারও বলবো, সংযুক্ত বর্ণ আর যুক্ত বর্ণের মধ্যে পার্থক্য রয়েছে। আমি একটু আগেই আনসারটা দিয়েছি, তবে আমি আবারও বলবো, তবে তার আগে উত্তর দাও যে এইটা যুক্ত বর্ণ কিনা। আমি তো লিখে দিই যুক্ত বর্ণ কিনা। হ্যাঁ, যুক্ত বর্ণ কিনা, এটাকে যুক্ত বর্ণ কি বলে প্লিজ সবাই একটু জানাও। দেখি তোমরা কে কে আনসার পারো। এখন একটা দোটানার মধ্যে অনেকে চলে গিয়েছো, যেমন কাজী ফখরুল জামান বলছে ইয়েস, আবার আয়েশা একটা বলছে না, নাসিয়া বলছে না, আবার একজন বলছে ইয়েস, অন্তরাবাল বলছে নো। আচ্ছা এখন অনেকে না উত্তর দিচ্ছে। আচ্ছা সাকিব বলছে এবার আর ভুল করবো না, ওকে ঠিক আছে। নাসিমা বলছে যে না, ওকে। ফাহমিনা না, এখন অনেকেই না বলছো। আচ্ছা না বলো, সেখানে কোনো সমস্যা নেই, তবে সাকিব বলছে এইবার ভুল হইবার নয়। ঠিক আছে, এবার ভুল হইবার নয় আমি মানছি, কিন্তু একটু জানাও প্লিজ যে তোমরা যে না বলছো কিসের ভিত্তিতে বলছো, প্লিজ একটু সবাই জানাও, এটা আমাকে একটু জানাও। ওকে, একজন সিয়াম জাহাঙ্গীর অলরেডি উত্তরটা দিয়েছে, ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। ওকে, যারা না বলছো, না এর পাশাপাশি সবাই একটু প্লিজ জানাও, একটু এই জিনিসটা জানাও যে তোমরা যে না বলছো, কেন না বলছো, না হওয়ার কারণটা কি আসলে, মানে কি কারণে? এটা যে সংযুক্ত বর্ণ না, এটা এটা একটু ভেঙে দেখাও তো, একটু প্লিজ এটাকে ভাঙো, একটু সবাই একটু ভাঙো। ওকে, সবাই ভাঙা শুরু করেছে, লাকি রেহানাজিম সবাই ভাঙতে শুরু করেছে। ওকে, হ্যাঁ নাসিমার উত্তর ঠিক হয়েছে, ধন্যবাদ তোমাকে। ওকে সাকিব, তোমাকে অনেক বেশি ধন্যবাদ, তুমি কমেন্টে প্রচুর অংশগ্রহণ করছো, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। এবং রীতিমতো সাকিব লিখছে ওর হাত ব্যথা হয়ে গিয়েছে, তাও সাকিব আবার কমেন্ট কমেন্ট করেই যাচ্ছে, ধন্যবাদ। আচ্ছা ওকে ঠিক আছে, রেহানা তুমি আনসার দিচ্ছ, ওকে ওকে। মুজিবুর রহমান অনেকে উত্তর দিচ্ছ, ওকে। মৌসুমী, লাবিব, সামিয়া, অন্তরাপাল, রূপা, হ্যাঁ ওকে। আচ্ছা তোমরা উত্তর দিতে থাকো, তোমাদের এই উত্তরগুলো আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে এই যে একটু একটা প্রশ্ন করেছে সংযুক্ত যুক্ত বর্ণের মধ্যে পার্থক্য কি, আমি আবারও বলছি এই উত্তরটা দেওয়ার মাধ্যমে, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। বেসিক্যালি এটাকে ভাঙলে কি হয়, এটাকে ভাঙলে হয় হচ্ছে হ প্লাস রস্য উ
এটা হচ্ছে হ প্লাস হ্রস্ব উ, হু, তাই না? আচ্ছা এখন তুমি দেখো দুটো জিনিসকে একটু বোঝার চেষ্টা করবা। আমি একটু আগে বলেছিলাম, সেটা হচ্ছে সু, ঠিক আছে? এটাকে ভাঙলে কি পাওয়া যায়? এটাকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে দেখো স প্লাস উকার, ঠিক আছে? আচ্ছা এই যে স প্লাস উকার, এখন তুমি দেখো এটাকে এইভাবে লেখা যায়, এটাও দেওয়া যায়। তো স প্লাস উ, আমি আবার বললাম পয়ত, পয়টাকে ভাঙলে কি পাওয়া যায়? প যোগ ত। এই দেখো প যোগ ত, তুমি একটু বলো তো কোনটা, এটাকে তুমি কি কখনো যুক্ত বর্ণ বলবা? এটা কি কখনো যুক্ত বর্ণ তোমার কাছে? নিশ্চয়ই না, এটা যুক্ত বর্ণ না, এটা হচ্ছে যুক্ত বর্ণ। এটাকে আমরা কখনোই যুক্ত বর্ণ বলবো না, এটাকে আমরা কি বলবো? সংযুক্ত বর্ণ। কি বলবো আমরা? সংযুক্ত। এখানে কি কি সংযুক্ত হয়েছে? স এবং উকার যুক্ত হয়েছে। হ্যাঁ, অনেকে এখানে একটা প্রশ্ন করতে পারে, আচ্ছা ভাইয়া যুক্ত বর্ণ কি সংযুক্তের মধ্যে পড়ে? অবশ্যই যুক্ত বর্ণ সংযুক্তের মধ্যে পড়ে, কিন্তু এটাকে তুমি কখনো যুক্ত বর্ণ বলতে পারবে না। তো আশা করি এটা যুক্ত বর্ণ, এটা যুক্ত বর্ণ আর এটা সংযুক্ত বর্ণ। মাসফি তুমি একটু আগে প্রশ্ন করেছিলে, সেই প্রশ্ন উত্তর আশা করি তুমি পেয়েছো। আচ্ছা আনিসু, তুমি অনেক পরে ক্লাসে জয়েন করেছো, সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। এখন যে উত্তরটা করেছিলে সেই উত্তরটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে এটাকে কখনো আমরা যুক্ত বর্ণ বলতে পারছি না, এটা সংযুক্ত হয়েছে। কি সংযুক্ত হয়েছে? স এবং উকার। ব্যঞ্জনের সাথে কখনো কি হয় না? যুক্ত বর্ণ হয়, দুঃখিত, ব্যঞ্জন আর স্বরধ্বনি, ব্যঞ্জন আর স্বরবর্ণ, ব্যঞ্জন স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি, এরা কখনো কি হয় না? যুক্ত হয়, বর্ণ হয় না, এরা যুক্ত বর্ণ হয় না, বাট নর্মালি সংযুক্ত হয়। এখানে সংযুক্ত হয়েছে, বাট এই যুক্ত বর্ণ হতে হলে দুটাকেই কিন্তু ব্যঞ্জন হতে হবে। আমাদের এখানে প এবং ত দুটাই কি? ব্যঞ্জন। ব্যঞ্জনে ব্যঞ্জনে কি হয় বন্ধুরা? ব্যঞ্জনে ব্যঞ্জনে কি হয়? যুক্ত বর্ণ হয়। কথাটা কি বোঝা গেল? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ। ওকে, রাফিন বলেছো যে হ্যাঁ তুমি বুঝতে পেরেছো। ওকে ফাইন, ইয়েস। হ্যাঁ আইসাকটা, তোমার উত্তরটা একদম ঠিক। স প্লাস উকার এটা হচ্ছে সংযুক্ত বর্ণ, এবং প প্লাস ত এটা হচ্ছে যুক্ত বর্ণ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। আচ্ছা তাহলে মোটামুটি এই যুক্ত বর্ণ এবং সংযুক্ত বর্ণ নিয়ে একটা ব্যাপক আলোচনা ছিল, তো সেই আলোচনা নিয়ে তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললাম। এবার তোমাদের সাথে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্ণমালা। হ্যাঁ একটু বাচ্চাদের পড়াশোনা হয়ে যাচ্ছে, কারণ যুক্ত বর্ণ তোমরা একদম ছোটবেলায় পড়েছিলে। বর্ণমালা তোমাদের মনে থাকার কথা, আমরা যারা মুসলমান ধর্মের কিন্তু অনেকেই কিন্তু ছোট্টবেলায় তোমাদের মনে থাকার কথা আমরা কিন্তু মাখরাজ পড়েছিলাম, আরবির মাখরাজ, আরবি হরফগুলোর মাখরাজ পড়েছিলাম। মাখরাজ শব্দটার মানে কি? মাখরাজ মানে হচ্ছে বের হওয়ার স্থান, যেখান থেকে কি হয়, যেখান থেকে হচ্ছে উচ্চারণ বের হয়। তো এখন আমরা এই যে ছোটবেলায় অনেকেই বুঝেছো, তোমরা লিখছো রুহি, সাকিব, হিমেল, অনেকেই তোমরা লিখছো, অন্তরপাল তোমরা বুঝতে পেরেছো, ওকে ধন্যবাদ। আচ্ছা মাসের মধ্যে তোমরা তো বাচ্চা, অবশ্যই তোমরা বাচ্চা, অবশ্যই তোমরা অনেক বেশি বাচ্চা। এখন বাচ্চারা তোমরা একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে এই যে আমরা এখন বেসিক্যালি যে বলবো সেটা হচ্ছে বর্ণমালার উচ্চারণ। বর্ণমালা, বর্ণমালার উচ্চারণ। এখন দেখো বর্ণমালার উচ্চারণ যখন আমরা পড়বো তখন খুব ইন্টারেস্টিং ওয়েতে আমরা বর্ণমালার উচ্চারণগুলো পড়বো। এগুলো খুব বেশি দরকার এবং এগুলো পরীক্ষা প্রচুর পরিমাণ আসে এবং এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসে। তো সবাই একটু মাথায় রাখবে যে এই যে বর্ণমালা উচ্চারণগুলো খুব সিস্টেমেটিক ওয়েতে তোমাদেরকে যদি বোঝাই বা তোমাদের যদি দেখানোর চেষ্টা করি যে বর্ণমালা উচ্চারণগুলো আসলে কিভাবে হয়, তোমরা অবশ্যই সেই জিনিসগুলো বুঝতে পারবে। তোমরা কিন্তু গত ক্লাসে তোমাদের মনে থাকার কথা, তোমরা গত ক্লাসে কিন্তু বর্গীয় বর্ণ তোমরা পড়েছিলে। বর্গীয় বর্ণ, হ্যাঁ 17 প্রকার। সাকিব তুমি বলছো হ্যাঁ আমরা ছোটবেলায় পড়েছিলাম, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, আমরা কিন্তু পড়েছিলাম ছোটবেলায়। এখন ব্যাপারটা হচ্ছে আমরা আজকে পড়বো হচ্ছে বাংলা বর্ণমালার উচ্চারণ। বাংলা, আমি একটু লিখে দিই এখানে, একটা কথা যোগ করে দিই, বাংলা, বাংলা বর্ণমালার উচ্চারণ। আচ্ছা এই উচ্চারণ পড়তে গিয়ে অনেক ধরনের প্রশ্ন আসবে।
আমি প্রশ্নগুলো অবশ্যই নিব, তবে আগে একটু দেখতে হবে, আমি আগে দেখাবো, খুব ইন্টারেস্টিং ওয়েতে দেখাবো। প্রথমে তোমাদের গত ক্লাসে আমি কিন্তু দেখিয়েছিলাম যে তোমাদের যদি মনে থাকার কথা যে ক, খ, গ, ঘ, ও, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্ত ন। তারপর সর্বশেষ হচ্ছে প, ফ, ব, ভ, ম। এগুলো আমরা অনেক আগেই পড়েছিলাম। এখন আমরা জানি কিন্তু এগুলা বেসিস করে এগুলোকে বলা হয় বর্গীয় বর্ণ। কেন বর্গীয় বর্ণ বলা হচ্ছে? এখান থেকেও 5টা, এখান থেকেও 5টা, এখান থেকেও 5টা, এখান থেকেও 5টা। তো বেসিক্যালি হচ্ছে এই 5টা করে হচ্ছে এখানে কি হয়, চারিদিকেই যেহেতু 5টা রয়েছে এগুলোকে বলা হচ্ছে বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণের মধ্যে আমি একটু এখানে মাঝখানে ফাঁকা রাখছি। ফাঁকা রাখার একটা কারণ অবশ্যই রয়েছে, কারণ এখানে স্বরধ্বনিগুলো লিখবো। আমি একটু দূর থেকে এই জিনিসগুলো লিখছি। যেমন আমি লিখলাম কণ্ঠ, কণ্ঠ, কণ্ঠের এখানে মাঝখানে ফাঁকা আছে, কেন ফাঁকা আছে একটু পরেই বোঝা যাবে। তারপর এগুলো হচ্ছে কণ্ঠ থেকে এটা উচ্চারিত হয় তালু থেকে, বা তালু অথবা আমরা এটাকে বলতে পারি হচ্ছে তালব্য। এটা উচ্চারিত হয় মূর্ধা থেকে, এবং এটা উচ্চারিত হয় দন্ত, এবং এটা উচ্চারিত হয় হচ্ছে ওষ্ঠ। আমরা কিন্তু গত ক্লাসে কণ্ঠ, তোমাদের মনে থাকার কথা, কণ্ঠ, তারপর হচ্ছে তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ এগুলো কি, এদের একটা বিশদ আলোচনা সেখানে হয়েছিল। সেই বিশদ আলোচনাগুলো তোমরা অনেকেই অংশগ্রহণ করেছিলে। তো আশা করি তোমরা বুঝতে পারবে, যে সেগুলো আগের ক্লাসে তোমরা যদি দেখো, প্রথম পর্ব, এটা আজকে বেসিক্যালি দ্বিতীয় পর্ব, প্রথম পর্বটা তোমরা যদি খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবে যে সেখানে কি কি বিষয় আলোচনা করা হয়েছিল। এবার চলো আমরা এখন এই বিষয়গুলোর সাথে কিভাবে রিলেট করব। প্রথমত আমরা এখানে 25টা স্পর্শধ্বনি লিখেছি, সেটা ঠিক আছে, সবগুলো ব্যঞ্জন। আমরা কি এখানে একটাও স্বরধ্বনি লিখেছি? না। তোমরা নর্মালি কমেন্টগুলো করতে থাকো, বাট আমি এখন তোমাদের এর ফাঁকে আমি তোমার এই জিনিসটা বুঝিয়ে নিই, বুঝিয়ে ফেলার পর তোমাদের এই ব্যাপারটা পুরোপুরি বোঝার চেষ্টা করব, ঠিক আছে? এখন দেখো, এখানে আমরা কণ্ঠ প্রথমে পড়ছি, কণ্ঠের মধ্যে কি আর কোন অন্য স্বরধ্বনি হয় না? অবশ্যই হয়। দেখো কণ্ঠের মধ্যে হচ্ছে অ এবং আ, অ এবং আ, এই দুটো স্বরধ্বনি হয়, অ এবং আ, ঠিক আছে? আর আরেকটা ব্যঞ্জন হয় সেটা হচ্ছে হ। এখন তুমি মনে রাখবা কি হবে? মনে রাখবা হচ্ছে দেখো ক খ গ ঘ ও, এটা কিন্তু অলরেডি কণ্ঠ থেকে হয়। এখন অলরেডি যদি কণ্ঠ থেকে হয় তাহলে তুমি কণ্ঠ থেকে আর কয়েকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে অ আ, ক খ গ ঘ ও হ। দেখো তোমার পক্ষে মনে রাখা অনেক সহজ না? সবাই আমার সাথে একটু আওড়াও একটু মুখস্থ করে ফেলো তো সবাই আমার সাথে। আর যারা যারা খাতা নিয়ে নেবে অপশন একটু খাতা নিয়ে ফেলো, খাতা নিয়ে ফেলে খুব সহজ হয়। অ আ, অ আ কণ্ঠ, অ আ, ক খ গ ঘ ও হ, অ আ, ক খ গ ঘ ও হ। এই যে মুখস্থ করলে কিন্তু অলরেডি সহজ হয়ে যায়। এরপর দেখো, তারপর আমরা বলছি তালব্য। তালব্যতে হচ্ছে হ্রস্ব ই আর হচ্ছে দীর্ঘ ই। এই হ্রস্ব দীর্ঘ ই তোমার মুখস্থ আছে, হ্রস্ব দীর্ঘ চতুর্থ ইয়। এরপর তালব্য থেকে আর কি উচ্চারিত হয়? তালব্য থেকে আর উচ্চারিত হয় হচ্ছে অন্তস্থ জ আর অন্তস্থ অ। এখন তোমাদের একটা জিনিস আমি একটু সাইডে দিয়ে রাখি, ঠিক আছে? কোন সাইডে দেওয়া যায়? এখানে দিয়ে দিই। আমাদের স আছে কয়টা? আমাদের স আছে হচ্ছে 3টা। আমাদের স আছে কয়টা? 3টা। একটা তালব্য স, একটা হচ্ছে মূর্ধন্য স, আর একটা হচ্ছে দন্ত স। এটার মধ্যে একটা মজার ফ্যাক্ট আছে। মজার ফ্যাক্টটা কি জানো? মজার ফ্যাক্টটা হচ্ছে, খেয়াল করে দেখো তো, এই যে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই জিনিসগুলো আসলে কি? তালব্য স, স কি? 3টাই কিন্তু স। একটা হচ্ছে তালব্য, আর একটা হচ্ছে মূর্ধা, আর একটা হচ্ছে দন্ত। বোঝার চেষ্টা করো, এই যে তালব্য মানে তালু থেকে উচ্চারিত হয়, মূর্ধন্য স তার মানে কি? মূর্ধা থেকে উচ্চারিত হয়, দন্ত স তার মানে কি? দন্ত থেকে উচ্চারিত হয়। এই যে জিনিসটা যদি ফ্যাক্টটা তুমি মনে রাখতে পারো তাহলে খুব সহজ হয়। একইভাবে এখানেও তুমি খেয়াল করে দেখবা, এই যে মূর্ধন্য ন, মূর্ধা, এই যে মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে। তারপর দন্ত ন, দন্ত, এই দেখো দন্ত থেকে উচ্চারিত হচ্ছে।
এই ফ্যাক্টগুলো যদি একটু মাথায় রাখো তাহলে কিন্তু অনেক সহজে বোঝা যায়। এখন তোমরা একটু জাস্ট একটু মাথা খাটাও, এই তালব্যতে কোন স হবে? অবভিয়াসলি এখানে কি হবে? তালব্য স হবে। এইগুলো কখনো তোমার ভুল হবে না, এই ট্রিক্সগুলো যদি একটু মাথায় রাখো তোমরা। আচ্ছা, এবার মূর্ধন্যে চলে আসি। এখন মূর্ধন্যতে অনেকেই তোমার মনে করতে পারো, আচ্ছা তাহলে এখানে অ আ হলো, এখানে রস্য দীর্ঘই হলো, তাহলে এখানে কি হবে? রস্য দীর্ঘ। একদম ভুল, এখানে রস্য দীর্ঘ হবে না, এখানে হবে হচ্ছে রি। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, এখানে হবে হচ্ছে রি। রি হওয়ার পাশাপাশি এবার চলো আমরা এই দিকে চলে যাই। এইদিকে এই পোর্শনটাতে আমরা লিখবো হচ্ছে স্বরধ্বনি, আর এই পোর্শনটাতে লিখবো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, বর্গীয় বর্ণের সাথে মিলিয়ে লিখবো। আচ্ছা, এখন দেখো রি, তারপরে একদম ট ট ট মূর্ধন্য, একদম তো বলে দিলাম। এটা বলার পর এরপরটা কি হবে দেখো, সবাই একটু ইমাজিন করো তো, এই লাইনের মধ্যে এই যে ড, ড এর মতো করে কি রয়েছে? সবাই ইমাজিন করো তো, ড কি এমন জিনিস এটা ড এর ড এর মতো? ইমাজিন করতে পারছো কেউ? না পারলে আমি বলে দিচ্ছি, ড শূন্য র। তার মানে দেখো কি ট্রিক্সটা, ড আর ড শূন্য র সেম জায়গায়। আচ্ছা, এবার তোমরা একটু ইমাজিন করো তো, ধ, ধ এর মতো আর কি রয়েছে? এক্স্যাক্টলি, এবার তুমি পেরে যাচ্ছ, এবার তোমাকে বলা লাগছে না, এটা হচ্ছে ঢয় শূন্য র। তাহলে এখন এই ড এবং ধ যেখানে থাকবে, ঢয় শূন্য র এবং ডয় শূন্য র, এটা কিন্তু একই জায়গায় সেম জায়গায় থাকবে, এটা কখনো উল্টা জায়গায় যাবে না, এই জিনিসটা বুঝতে হবে। আর আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে র। কথাই বোঝা গেল? 3 শূন্য, এটা হচ্ছে ডয় শূন্য র, এটা হচ্ছে ঢয় শূন্য র, এটা হচ্ছে বয় শূন্য র। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, যে এইভাবে মনে রাখতে হয়। এবার দেখো আর একটা মজার জিনিস দেখায়, ঠিক আছে? এখানে মূর্ধা, তাহলে বন্ধুরা একটু বলো তো কোন স এখানে হবে? কোন স হবে? হ্যাঁ, তোমরা যে অনেকে উত্তর দিচ্ছে কিন্তু এদিক থেকে, শিশির, শাহরিয়ার, সাকিব, রকিবুল, রেহান আজিম, আয়েশা আক্তার, তারপর হচ্ছে এরকম তারা কিন্তু, তোমরা কিন্তু সবাই উত্তর দিচ্ছ, অন্তরা পাল, মুজিবুর রহমান, অনেকে তোমরা উত্তর দিচ্ছ, ধন্যবাদ। আচ্ছা, এখন দেখো এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে কোন স হবে? প্লিজ বলতো, মাথা কাটিয়ে বলো। দেখো এখানে কি রয়েছে? মূর্ধা রয়েছে না? মূর্ধন্য কোন স হবে? খুব স্বাভাবিক, মূর্ধন্য যদি থাকে মূর্ধন্য স হবে। এই যে দেখো মূর্ধন্য স, এই মূর্ধন্য স এখানে বসিয়ে দিব, ব্যাস হয়ে গেল। আচ্ছা, তালব্যতে তালব্য স হবে আর মূর্ধন্যে মূর্ধন্য স হবে, এই যে সিস্টেম। এবার দন্ত, এখন তোমরা অনেকে মনে করবো, আচ্ছা এখানে অ আ হয়েছে, এখানে রস্বই দীর্ঘই হয়েছে, এখানে রি হয়েছে, এখানে মনে আরেকটা স্বরধ্বনি হবে না? একদমই না। মনে রাখতে হবে দন্ততে কোনো স্বরধ্বনি উচ্চারিত হয় না, এটাই হচ্ছে মানে ট্রিক্স, মনে রাখা জায়গা। এই জন্য এই ছকটাতে পড়লে হয় কি, খুব সহজে মনে থাকে। এই পাশে কি হবে? এই পাশে হচ্ছে ল, ল হবে। আর কোন স হবে এটা বলার অপেক্ষা রাখে না, স হবে হচ্ছে দন্ত স, দন্ত, এই যে দন্ত স, এখানে বসে গেল হচ্ছে দন্ত স। এখন তোমরা একটু ইমাজিন করো তো, যে হ্যাঁ রাফিন তুমি খুব খুশি, মাহমুদ আজাদ তুমি খুব উত্তর, হ্যাঁ তুমি পেরেছো, মাহমুদ আজাদ তো পেরেছো, নাসিমা পেরেছো, ওকে। লাবিব তুমি হ্যাঁ তুমি পারছো, ওকে ফাইন। মৌসুমি, ওকে। নুরুন্নাল লাকি, সবাই পারছো, ওকে ধন্যবাদ। আচ্ছা নাসিমা, সবাই প্রত্যেকে পারছো। এখন দেখো এই যে এই জায়গাটায় ত এর মতো দেখতে একটা জিনিস কি আছে? ত, দেখো তো, হ্যাঁ এই যে অনেকে কিন্তু উত্তর পারছো, ধন্যবাদ। ত এর মধ্যে যেটা আছে খণ্ড ত, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আমরা খণ্ডটা বসিয়ে দিব, এখানে আমরা খণ্ডটা বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার দেখো এখানে বসবে হচ্ছে রস্য উ দীর্ঘ উ। এন্ড তোমরা আমাকে বলতে পারো, আচ্ছা ভাইয়া আপনি এটা কি কাজ করলেন, এই ওষ্ঠর সাথে একদম শেষে এখানে না বসে এখানে দিলেন। আসলে দেখো যে যেখানে থাকবে সেখানে উচ্চারিত হবে, এখানে দেওয়ার কারণ কি? ওষ্ঠ মানে কি? ঠোঁট। ওষ্ঠ মানে কি? ঠোঁট। এখন দেখো রস্য দীর্ঘ উচ্চারণ করার সময় দেখো, রস্য উ, উ, ঠোঁট লাগছে না? দীর্ঘ উ, ঠোঁট লাগছে না? দেখো ঠোঁট, এই আমি দেখিয়ে দিচ্ছি, উ, উ, ঠোঁট। এখন দেখো এইগুলো কিন্তু কোথেকে উচ্চারিত হচ্ছে? এগুলো উচ্চারিত হচ্ছে ওষ্ঠ থেকে, বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এখন দেখো এখানে থাকবে, আর এদিকে কোনো স্বরধ্বনি থাকবে না। তবে এখানে আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের কিন্তু আরো কয়েকটা জিনিস বাকি রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে এ ওই,
ও ও, এগুলা কোত্থেকে উচ্চারিত হয়? হ্যাঁ বন্ধুরা, এগুলা উচ্চারিত হয় হচ্ছে এ ওই ও ও, এ ওই ও ও, এগুলা উচ্চারিত হয় হচ্ছে বেসিক্যালি, দেখো এ ওই, এটা কণ্ঠ এবং তালু মিলে উচ্চারিত হয়, তাই এটার নাম হচ্ছে কণ্ঠ তালব্য। আমি এখানে লিখছি কণ্ঠ, কণ্ঠ তালব্য। এই এ ওই উচ্চারিত হয় কোত্থেকে? কণ্ঠ আর তালু মিলে। আর ও ও, এটা উচ্চারিত হয় হচ্ছে কণ্ঠ আর ওষ্ঠ মিলে। ও ও ও ও, দেখছো? ও ও, কণ্ঠ আর ওষ্ঠ দুটো মিলে, ওষ্ঠ ঠোঁট। মানে এই কণ্ঠ আর ওষ্ঠ, এটা বানানটা অনেক ভুল করো, আমি একটু ভালো করে লিখে দিচ্ছি। কণ্ঠৌষ্ঠ, কণ্ঠ আর ওষ্ঠকে একসাথে কি বলে? কণ্ঠৌষ্ঠ। কথাটা কি বোঝা গেল? কণ্ঠ আর ওষ্ঠকে কি বলে? কণ্ঠৌষ্ঠ। আশা করি তুমি বুঝতে পেরেছো যে এখানে কণ্ঠতালব্য আর কণ্ঠস্থ এটা কিভাবে হচ্ছে। এখন দেখো, এর পাশাপাশি তোমাদের আরো একটা জিনিস বাকি রয়ে গিয়েছে। সেই বাকি থাকা জিনিসটা হচ্ছে কি? বাকি থাকা জিনিসটা হচ্ছে, খেয়াল করে দেখবে, এখন অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলাকে কি বলা হয়? এগুলাকে কি বলা হয়? এগুলো কি তোমরা কেউ বলতে পারবে এগুলোকে কি বলা হয়? যদি তোমরা কেউ জানো তো সবাই একটু দয়া করে জানাও। সেটা হচ্ছে, এখন দেখো এই অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এইগুলার কোন, আমি এতক্ষণ ধরে এই তিনটা বাদ দিয়ে যতগুলো লিখেছি সবগুলোর উচ্চারণ আছে, কিন্তু এই তিনটার, এটা পার্টিকুলার এই তিনটা আমি একদম মার্ক করে দিচ্ছি, এই তিনটার কোনো উচ্চারণ নেই। এই তিনটার কোনো উচ্চারণ নেই। অনেকে এই কথা শুনে ঘাবড়ে যেতে পারো, কি বলেন এগুলোর উচ্চারণ নেই? উচ্চারণ যদি নাই থাকে তাহলে এগুলা কেন এই বর্ণের মধ্যে যুক্ত হলো? বন্ধুরা, কথাটা এখানে, এগুলো কোনো উচ্চারণ নেই তারপরে এগুলো যুক্ত হয়। বেসিক্যালি এগুলো একা একা উচ্চারিত হতে পারে না, এগুলো অন্যের সাথে থেকে উচ্চারিত হয়। অন্যের সাথে থেকে, একা একা কখনোই উচ্চারিত হতে পারে না। আচ্ছা, এখন তুমি বলতে পারো একা একা যেহেতু উচ্চারিত হতে পারে না তাহলে কেমন কথা? এই যে আমি বললাম অনুস্বার, অনেকে এরকম বলতে পারো না অনুস্বার। এখন তোমরা যারা বলছো অনুস্বার এটা উচ্চারণ করা যায়, আচ্ছা আমাকে একটু প্লিজ জানাও তো, অনুস্বার এর উচ্চারণ কি অনুস্বার? অনুস্বার উচ্চারণ কি অনুস্বার? নিশ্চয়ই না। আচ্ছা, মৌসুম উত্তর দিচ্ছ পরাশ্রয়, হ্যাঁ ধন্যবাদ তোমাকে। নূর, মারিয়াম নূর, তুমি দিচ্ছ পরাশ্রয়, ধন্যবাদ। আচ্ছা, এখন দেখো এটা উচ্চারণ কি অনুস্বার? এটা উচ্চারণ মোটেও অনুস্বার না। কারণটা হচ্ছে, খেয়াল করে দেখো, এই যে বা অনুস্বার লা, এটা উচ্চারণ কি তাই? বা অনুস্বার লা? নিশ্চয়ই না। বেসিক্যালি বাংলা, ও কিন্তু নিজে উচ্চারিত হতে পারেনি। অনুস্বার ওর হচ্ছে নাম, মনে রাখতে হবে অনুস্বার ওর কি নাম। অনুস্বার কিন্তু বেসিক্যালি এটা কি হতে পারে না, অনুস্বার কিন্তু ওর উচ্চারণ না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে যে বিসর্গ, এটা কি এর উচ্চারণ? নিশ্চয়ই না। তুমি কি এটা কখনো এরকম উচ্চারণ করো? দু বিসর্গ খ, নিশ্চয়ই না। দুঃখ, এরকম উচ্চারণ করো না, এরকম ভাবে উচ্চারণ করো। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো দয়া করে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, অনেকেই তোমরা বলতে পারো যে এখানে দুঃখ, খটা এরকম হয়ে গেল কেন? নিয়মটা হচ্ছে বিসর্গ যদি মাঝখানে থাকে তাহলে তার পরের যে বর্ণ থাকে সেটা হচ্ছে দীপ্ত হয়ে যায়, দুঃখ। আর এটা নাকে উচ্চারিত হয়, যেমন নাক দেখে উচ্চারিত হয়, এটা দেখো দুঃখ, নাসিক্য, বুঝতে পারলে? এগুলো হচ্ছে পরাশ্রয়ী নাসিক্য বেসিক্যালি। আচ্ছা, তাহলে এই জিনিসটা তুমি বুঝতে পারলে যে বেসিক্যালি বিসর্গ উচ্চারণ না, বিসর্গ হচ্ছে নাম। আচ্ছা, আবার চন্দ্রবিন্দু অনেকে ঝামেলা আছে। চন্দ্রবিন্দু অনেকে বলে ভাইয়া চন্দ্রবিন্দু এটা উচ্চারণ তো আছে, আমি আবারও বলছি চন্দ্রবিন্দু উচ্চারণ না, চন্দ্রবিন্দু বেসিক্যালি নাম। তুমি কখনোই 4 অথবা 5 এটা লিখতে গিয়ে তুমি কখনোই এরকমটা বলো না যে চন্দ্রবিন্দু 5, এরকম বলো? নিশ্চয়ই না। তো তুমি এরকম কথা বলো চন্দ্রবিন্দু 4? নিশ্চয়ই না। তুমি বেসিক্যালি চাঁদ উচ্চারণটা কিভাবে করো? চাঁদ, 5, 35, কাঁঠাল, তাই না? বাঁদর, ইঁদুর, এই যে উচ্চারণগুলো করো বেসিক্যালি নাক দিয়ে করো। এই যে তুমি নাক দিয়ে করছো, এই জন্য এটা হচ্ছে নাসিক্য, বেসিক্যালি পরাশ্রয়ী নাসিক্য। তার মানে এরা নিজে নিজে উচ্চারিত হতে পারে না, অন্যের আশ্রয় থেকে উচ্চারিত হতে পারে। তো
তো যেহেতু এগুলা অন্যের আশ্রয় থেকে উচ্চারিত হয়, তাই এই তিনটাকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। পরের আশ্রয় থেকে কি হয়, এগুলা উচ্চারিত হয়। এগুলা পরের আশ্রয় থেকে কি হয় বন্ধুরা, উচ্চারিত হয়। নিজে 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 আশ্রয় করে নিজে একা কখনো উচ্চারিত হতে পারে না। এখন তোমরা যারা যারা এখনো পর্যন্ত এই জিনিসটা বুঝতে পারছো, তারা একটু জানাও প্লিজ। এবং এবং এই যে ছকটা, এই ছকটা তুলে নেওয়া অনেক বেশি জরুরি এবং এটা মুখস্থ করে ফেলবা, পরীক্ষা কিন্তু এটা আসে। আর প্রত্যেকে একটু একটা কাজ করো, সেটা হচ্ছে যে এটাকে একটু কষ্ট করে এটাকে একটা স্ক্রিনশট দিয়ে নাও। একটা স্ক্রিনশট দিয়ে দিলে হবে কি, তুমি কিন্তু পরবর্তীতে লিখে দিতে পারবে। এখানে অনেকগুলো ইনফরমেশন সুন্দর সাজিয়ে দিয়েছি। তোমাদের বইয়ের মধ্যে আবার এই ব্যাপারগুলো হচ্ছে 3-4টা নিয়মে, মানে 3-4টা ছকে তোমাদের দেওয়া। অনেকে এটা বুঝতে পারে না। তোমাদের সবাইকে বলবো এই বিষয়গুলো নিয়ে একটু দয়া করে একটা, যদি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো অথবা খাতায় কেউ লিখে ফেলো, খুব ভালো হয়। তো চলো দেখি তোমরা কে কি কমেন্ট করছো। আচ্ছা আচ্ছা, আয়েশা আক্তার বলছো বুঝতে পারছি না, মাশফিয়া বলো তুমি বুঝতে পারছো, ওকে। সাকিব তো বুঝতে পারছোই। এরপর হচ্ছে আবরা শারিয়ার, রাফিন, অ্যান্ড দেন তোমরা আর কে কে আছো। আচ্ছা মৌসুমী, আপনি অসাধারণ প্রাণ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ দুরুন্দাহার মৌসুমী। আচ্ছা জুবায়ের, এগুলো কি, আচ্ছা একদম বুঝছো, এগুলো কি স্বরধ্বনি? না, এগুলো স্বরধ্বনি, এগুলো পরাশ্রয়ী বর্ণ, আমি লিখে দিয়েছি, আশা করি তুমি বুঝতে পারছো এখন। আচ্ছা এরা কি নাসিক্য পরাশ্রয়ী? হ্যাঁ, এরা 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 হচ্ছে নাসিক্য পরাশ্রয়ী, দুটাই, নাসিক্য এবং পরাশ্রয়ী দুটাই হবে। অনেকের প্রশ্ন থাকে, আশা করি প্রশ্নটা উত্তরটা পেয়েছো। ওকে মৌসুমী, উত্তর পেয়ে গিয়েছো, বুঝছি স্যার, ওকে। আশফাক তুমি বুঝতে পেরেছো, রেহানাদিন দুইটাই ডান, ওকে থ্যাংক ইউ। আচ্ছা ডোরেমন বুঝতে পেরেছো। আচ্ছা ডোরেমন অনেকক্ষণ পরে ক্লাসে এসেছো, যারা পরে ক্লাসে আসো তাদেরকে আমি প্রায়ই বলি ক্লাসে এসে কিন্তু শেয়ার করতে হবে প্লিজ। তোমরা স্বতঃস্ফূর্তভাবে কমেন্ট করে, এটা আমার খুব ভালো লাগে। তোমরা ক্লাসে শেয়ার করলে আমার আরো বেশি ভালো লাগে, কারণ এই ক্লাসটা যারা এখন করছে না এই মুহূর্তে, তারা পরবর্তীতে করে নিতে পারে বা এখন জয়েন করতে পারে। আর তোমরা শেষে এসে জয়েন করলে তোমরা শুরু থেকে ক্লাসে দিতে পারবা। তো শুরু থেকে ক্লাস দেখার জন্য ক্লাসে কিন্তু শেয়ার করতে হবে। এই জন্য শেয়ার করলে আমি তোমাদের খুব খুশি হই, তোমরা অনেকেই দেশ ক্লাসে দেখতে পারে। তো প্লিজ একটু যারা এখনো শেয়ার করোনি, একটু রিকোয়েস্ট সবাই একটু শেয়ার করে দেবে প্লিজ। আচ্ছা লিখে ফেলেছি ফামিরা, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। আচ্ছা স্যার আজকে সাকিব বলছে ঠোঁট ধরে ধরে উচ্চারণ করেছি, হ্যাঁ এই তো, এটাই তো হচ্ছে প্র্যাকটিস, ধন্যবাদ। ওকে মাসফি, তুমি মাসফি খুব মজা করে কমেন্ট করেছে, স্যার বুঝছি, সে অনেক লম্বা করে লিখেছে। আচ্ছা ধন্যবাদ তোমাকে। আচ্ছা ওকে, হ্যাঁ সবাই মোটামুটি বুঝতে পারছে, ওকে। এখন দেখো আপনার সাথে বলছে আপনি অনেক ভালো করে বোঝান, থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমরা বুঝতে, আসলে আমি শুধু ভালো করে বুঝাই তা না, কোহিনুর কথা তুমি বলছো বুঝতে পারছো, বাট শুধু তা না যে আমি অনেক ভালো করে বুঝাই, তোমরাও কিন্তু অনেক চেষ্টা করো ভালো করে বোঝার জন্য। আচ্ছা এর পাশাপাশি আরো যে কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে আজকে আগেই বলেছি আজকে একটু লম্বা ক্লাস, একটু আরো কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে এটা মুছে ফেলতে হবে, কথা বলার জন্য আমাকে এই জিনিসটা মুছে ফেলতে হবে, তারপরে কথা ফিরতে হবে। অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে, অনেকে আমাকে প্রশ্নটা করে, যেমন এই প্রশ্ন আমি প্রায় আজকে কমেন্টেও পেয়েছি, আমি উত্তরটা দেওয়ার অপেক্ষায় ছিলাম। সেটা হচ্ছে যে অনেকে এই প্রশ্নটা করে থাকে, আচ্ছা এই যে অনুস্বার এবং ও, এই দুটো কি এক? এই দুটো যদি এক হয় তাহলে এই দুটোকে আমরা আলাদাভাবে কেন লিখি? দেখার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। সেটা হচ্ছে বেসিক্যালি এটার উচ্চারণ একই, এই দুটোর উচ্চারণ একই উচ্চারণ। এখন প্রশ্ন হচ্ছে একই যদি উচ্চারণ হয় তাহলে এটা আলাদা করে লেখা কেন? আলাদা করে লেখা এই কারণে, দেখো এখন তুমি বলতে পারো রং, অথবা আমি যদি লিখি রং, এর মধ্যে কোনো পার্থক্য রয়েছে? কোনো পার্থক্য নেই। আমি যদি লিখি বাংলা, দুঃখিত, আমি যদি লিখি বাংলা অথবা যদি লিখি বাংলা, সঠিক কোনটা? দুটোই সঠিক, এর মধ্যে কোনো ভুল নেই।
কিন্তু ব্যাপার হচ্ছে আমি যদি কখনো এভাবে লিখি, ধরো আমি লিখলাম আড়ং, আড়ং আড়ং দিয়ে বোঝানো জিনিসটা অনেক সহজ করে বোঝানো যায়। আড়ং আমি এরকম লিখলাম, আমি বললাম যে বাবা আমি আড়ং যাব, তাহলে এখানে আড়ং আমি লিখলাম। আমি যদি বলি যে বাবা আমি আড়ংয়ে গিয়েছিলাম, তাহলে আড়ংয়ে, তখন তুমি আড়ংয়ে কিভাবে লিখবা? এভাবে লিখবা আড়ংয়ে। দেখো তো এরকম দেখতে কতটা বাজে লাগছে, কতটা বাজে লাগছে এরকম দেখতে আড়ংয়ে। আমরা কি কখনো আড়ংয়ে এভাবে লিখি? নিশ্চয়ই না। বেসিক্যালি তখন এই একার যুক্ত করার কারণে আমাদেরকে ও দিতে হয়। এরকম একার আকার বা এরকম যদি কোনো প্রত্যয় যুক্ত করতে হয় বা আকার ওকার দিতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা অনুস্বার না দিয়ে ও দেই। কথা বুঝতে পারলে? বা অনেক সময় যুক্ত করার ক্ষেত্রে, যুক্ত করতে গিয়ে যেমন আকাঙ্ক্ষা, এখন আকাঙ্ক্ষা আমরা যুক্ত করার ক্ষেত্রে, বা সংখ্যা, সংখ্যা দুই ধরনের হয়, এটাও ঠিক আছে। অথবা তুমি যদি দেখো সংখ্যা, এই দুই ক্ষেত্রেই কিন্তু ঠিক, এটাকে ভুল হওয়ার কোনো কারণ নেই, দুটো ক্ষেত্রেই একদম ঠিকঠাক। তবে বেসিকলি দুইটা ডিজাইনে লেখার সুবিধাটা হচ্ছে এই একার এভাবে দেওয়া যায় না, তো তখন হচ্ছে এইভাবে দিতে হয়। তো এই জিনিসটা যদি একটু মাথায় রাখো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তোমাদের কমেন্টে করা আরো কিছু প্রশ্ন নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে তোমাদের জানার বিষয় থাকে অনেক ছোট ছোট ট্রিক্স, যে বিষয়গুলো তোমরা জানো না, ছোটবেলা থেকে পড়ে আসছো, কিন্তু আমরা এই বিষয়গুলো কখনো জেনে পড়ছি না। সবাই আমাকে একটু জানাও তো, র এটাকে কি বলা হয়? র এটা কি ধরনের ধ্বনি? র আমাকে সবাই একটু জানাও যে র কি ধরনের ধ্বনি। আচ্ছা, এই একজন প্রশ্ন করছে উষ্ম বর্ণনে একটু কথা বলেন। আচ্ছা হ্যাঁ, আসছি রে বাবা। সাবিনা একটু ওয়েট করো, আমি এই বিষয়ে কথা বলবো, এই বিষয়ে কথা বলবো, সবাই একটু একটু খেয়াল রাখো। এখন দেখো এই যে র, বেসিক্যালি র কে বলা হয় কম্পন জাত। কি বলা হয়? কম্পন জাত। আর এই যে ডয় শূন্য র আর হচ্ছে ঢয় শূন্য র, এটাকে বলা হচ্ছে তারণ জাত। এখন অনেকেই প্রশ্ন করে, আচ্ছা এটাকে কম্পন জাত বললেন আর এটাকে তারণ জাত কেন বললেন? এই দুটোর মধ্যে পার্থক্য কি আসলে? কম্পন জাত, একটাকে কম্পন বলা হচ্ছে আর এটাকে তারণ বলা হচ্ছে, এই দুটোর মধ্যে এক্স্যাক্টলি পার্থক্য কি? চলো এই এক্স্যাক্টলি পার্থক্যটা এখন দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে র, র একটাই, বেসিক্যালি র হচ্ছে একটাই, কম্পন জাত একটাই ধ্বনি। আর তারণ জাত হচ্ছে এগুলা। কম্পন আর তারণের মধ্যে পার্থক্য হচ্ছে, আমি উচ্চারণ করে দেখাই। উচ্চারণটা হচ্ছে র। আমি একটু, হ্যাঁ নর্মালি আমরা র এরকম উচ্চারণ করি না। যেমন যার নাম রফিক, তার কেমন বলি আই রফিক, এরকম বলি? নিশ্চয়ই না, এরকম আমরা বলি না। কিন্তু কথা হচ্ছে বোঝানোর জন্য আমি এই ক্রাইটেরিয়া ব্যবহার করছি। বেসিক্যালি খেয়াল করে দেখো, এই যে বলছি র, র বলতে একটা কম্পন হচ্ছে না? দেখো কম্পন কয়েকটা একসাথে হয়, র কয়েকটা কিন্তু একসাথে হয়। কিন্তু র আর র, একটা হচ্ছে ডয় শূন্য র, একটা ধয় শূন্য র, এই দুটোর মধ্যে উচ্চারণের খুব একটা পার্থক্য পাওয়া যায় না। কিন্তু তার হচ্ছে জাস্ট র, একটা ধাক্কা দিয়ে চলে যায়, দেখো টোকা দিয়ে চলে যাচ্ছে, দেখো র, দৃঢ়, তাই না? দৃঢ়, এটা টোকা দিয়ে চলে যাবে। যেহেতু জাস্ট একটা টোকা দিয়ে একটা কম্পন সৃষ্টি করে, তখন সেটাকে বলা হয় তাড়ন জাত, একটু তাড়িত হয় আর কি। কিন্তু একদম এক্স্যাক্টলি ওরকম কম্পন হয় না। কম্পন হচ্ছে বেশ কয়েকবার হলে কম্পন হয়, আর তাড়িত জাস্ট টোকা দিয়ে। এই জন্য তাড়ন জাতের একটা নাম রয়েছে, তোমরা যারা জানো না তারা প্রত্যেকটা লিখে নিতে পারো, তোমাদের এটা বইয়ে নেই। আমি এটা অন্য মানে বড় যারা লেখক তাদের বইয়ের মধ্যে পেয়েছি জিনিসটা, বিশেষ করে হায়াত মাহমুদ স্যার, নিরঞ্জন স্যার, ওনাদের বই পড়ে আমি জিনিসটা পেয়েছি। হচ্ছে এই ডয় শূন্য এবং ধয় শূন্য এটাকে বলা হয় টোকা জাত। এটাকে কেন টোকা জাত বললো, তখন আমি ব্যাপারটা বের করতে পেরেছিলাম যে কেন এটাকে টোকা জাত বলা হচ্ছে। টোকা জাত আর কম্পন জাত হচ্ছে কম্পন, র এরকম চলে যাচ্ছে একটা ফ্লো, আর টোকা মানে হচ্ছে টোকা দিয়ে চলে যাবে র। তুমি নিজে উচ্চারণ করে দেখো, র ছোট্ট করে টোকা দিয়ে চলে যায়। একটু কম্পন হয় বটে, বাট কম্পনটা স্থায়ী হয় না। তো কম্পন স্থায়ী যখন হয় না, তখন এটাকে বলা হয় তাড়িত, বেসিক্যালি তাড়ন, তাড়িত আর কম্পন। তাহলে এই কম্পন আর তাড়িতর মধ্যে যে একটা পার্থক্য, সেই পার্থক্য আশা করি তুমি বুঝতে পারছো। অনেকে রেহা নাজিম এখন মজা করে বলছে রেহা নাজিম। আচ্ছা, মজা করে তুমি উচ্চারণ করছো, ধন্যবাদ তোমাকে। তাহলে এই যে তাড়ন জাত কয়টা? দুইটা, আর কম্পন জাত হচ্ছে একটাই। আচ্ছা, আরেকটা থাকে, সেটা হচ্ছে ল। ল এটাকে বলা হয় পার্শ্বিক।
আচ্ছা, পার্শ্বিক বেসিক্যালি একটাই। এখন এটাকে পার্শ্বিক কেন বলা হয়? দেখো, পার্শ্বিক বলার যে মেন কারণটা, এই ব্যাপারটা হচ্ছে যে ল ল যখন বলি, দেখো ল উচ্চারণ করতে গিয়ে আমার একদম এই যে ল, দেখো আমার জিহ্বাটা কিন্তু একদম সামনের দাঁতের সাথে লেগে যাচ্ছে এবং দুপাশ দিয়ে বাতাস বের হয়ে যায়, দুই পাশ দিয়ে বাতাস বের হয় ল। তো এই জন্য এটা, এই বর্ণটা উচ্চারণ করার সময় যখন যেহেতু দু পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে, এই দুই পাশ দিয়ে যেহেতু বের হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে বেসিক্যালি, এটাকে বলা হচ্ছে পার্শ্বিক। কি বলা হয় বন্ধুরা? পার্শ্বিক। ব্যাপারটা বোঝা গেল? দুপাশ দিয়ে বেরিয়ে যায়, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করতে হবে যে এই জন্য এটাকে বলা হচ্ছে পার্শ্বিক, দু পাশ দিয়ে বাতাস বের হয়ে যায়, এই জন্য বেসিক্যালি এটাকে বলা হয় হচ্ছে পার্শ্বিক। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এবার তোমাদের সেই কাঙ্ক্ষিত বিষয়, সেটা হচ্ছে যে উষ্মবর্ণ। আচ্ছা, স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, বেসিক্যালি এটাকে বলা হয় শীষ ধ্বনি। কি বলা হয়? শীষ ধ্বনি। আচ্ছা, এখন শীষ যে ধ্বনি বলা হচ্ছে, আমি উষ্মতে আসবো, উষ্মতে আমি আসবো, তবে একটু জিনিসটা বুঝতে হবে, সেটা হচ্ছে শীষ। শীষ আর উষ্ম কিন্তু একই কথা, শীষ আর উষ্ম কি একই কথা, তবে পার্থক্যটা একটু ঝামেলা আছে, আমি বলছি এই জায়গাটায়। সেটা হচ্ছে এই যে শীষ যে বলছে, শীষ বলার সময় দেখো স, স, প্রত্যেকটা স, একটা হচ্ছে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এগুলো ব্যাখ্যা কিন্তু একটু দিয়েছি। দেখো স, স, পাশে পেল না শীষ, এই জন্য বলা হচ্ছে শীষ ধ্বনি। শীষটা খানিকটা কিন্তু উষ্মর মতো, শীষটা খানিকটা কিসের মতো? উষ্মর মতো। এখন দেখো উষ্মর মধ্যে চলে আসা হচ্ছে আবার এই চারটা যখন থাকে তখন এটাকে বলা হচ্ছে উষ্ম বর্ণ। আচ্ছা, এখন এই উষ্মটা যখন হয় তখন বেসিক্যালি উষ্ম শীষ কিন্তু একই সেম লেভেলের কথা, একই প্রায় সেম লেভেলের কথা, কিন্তু এই যে হটা চলে আসে, এই হটা চলে আসলে এটাকে আবার কি বলা হয়? হটাকে চলে আসলে এটাকে বলা হয় হচ্ছে উষ্ম। উষ্মটা হ, তার মানে এই তিনটা শীষ বটে উষ্ম বটে দুটোই বলা যায়, বাট এটাকে শুধুমাত্র উষ্ম বলতে হবে। কেন? তার কারণটা হচ্ছে, দেখবা মাঝে 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 কিন্তু আমরা ওই যে শাহ, তাই না? হা, দেখো আল্লাহ, শাহ, বাদশাহ, দেখছো এই যে বাদশাহ ছেড়ে দিচ্ছি না, ছেড়ে দিচ্ছি, তারপর একটা কেমন একটা আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা এক্স্যাক্টলি করা যায় না, বাট আমি যদি লাস্টে যখন বাদশাহ বলছি, হা, একটা মতো এরকম একটা হা, এরকম হচ্ছে না, একটা অন্যরকম একটা উচ্চারণ হচ্ছে না, এই উচ্চারণটা বেসিক্যালি হচ্ছে উষ্ম উচ্চারণ। এই উষ্ম উচ্চারণটা যেরকম এই তিনটার মধ্যেও পাওয়া যায়, হয়ের মধ্যেও পাওয়া যায়, তো ওই জন্য বেসিক্যালি ওটাকে হটাকে কিন্তু ধরা হয় হচ্ছে উষ্মর মধ্যে। তো এই জিনিসটা আশা করি একটু বোঝার চেষ্টা করবা। উষ্ম বলতে, আচ্ছা উষ্ম মানে জিজ্ঞেস করছো মাসফিয়া, বেসিক্যালি উষ্ম কিন্তু এই শীষের শীষ, শীষ যা উষ্ম প্রায় একই সেম লেভেলের কথা, একই ধরনের কথা বেসিক্যালি বোঝায় আর কি, আলাদা কোনো কথাবার্তা এখানে বোঝায় না। আচ্ছা, অন্তস্থ ধ্বনি অনেকে কথাবার্তা বলতে পারো, অন্তস্থ, অন্তস্থ ধ্বনিটা একটু নিয়ে কথা বলি, আমরা একটু মুছে ফেলি এগুলা। আচ্ছা, অনেকে তোমরা বলো, দেখো এই অন্তস্থ ধ্বনি হচ্ছে চারটা, সেটা হচ্ছে অন্তস্থ জ, র, অন্তস্থ, খেয়াল করে দেখো, অন্তস্থ জ, র, ল, আর হচ্ছে ব, অন্তস্থ জ, র, ল, ব, এই কটাকে কিন্তু বলা হয় অন্তস্থ ধ্বনি, এই চারটাকে। এখন তুই বলতে পারো, আচ্ছা তাহলে তো এই যে র, এটা তো কম্পন জাত, এটা ল, এটা তো পার্শ্বিক ধ্বনি। হ্যাঁ অবশ্যই, এটা পার্শ্বিক ধ্বনি প্লাস পাশাপাশি এটাকে কিন্তু বলা হয় কিন্তু অন্তস্থ ধ্বনি। এই জিনিসটা দয়া করে একটু মাথায় রাখবা, তোমাদের কি বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে এই এই জিনিসগুলো, এই চারটাকে বলা হয় অন্তস্থ, একটু মাথায় রাখবা যে এটাকে একইভাবে কম্পোনেন্ট বলা হয়, আবার অন্তস্থ বলা হয়। এই ল, এটাকে একইভাবে পার্শ্বিক ধ্বনি বলা হয়, একইভাবে অন্তস্থ বলা হয়। এই বিষয়গুলো কখনো গুলিয়ে ফেলবে না, এই বিষয়গুলো কখনো গুলিয়ে ফেলবে না, গুলিয়ে ফেললে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, তোমরা দেখি কে কি কমেন্ট করছো, আমি একটু দেখার চেষ্টা করি।
আচ্ছা, হ কেন শেষের মধ্যে হয় এটা তো প্রশ্ন আমি দিয়েছি। হ বা বেসিক্যালি এমনি হ উচ্চারণ করলে কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু ওই যে শাহ, তাই না, শাহ, এই শাহ করলে একটা একটা ছোট্ট একটা এরকম ছেড়ে দেওয়ার মতো একটা বাঁশির মতো উচ্চারণ হয়, তখন এটাকে শীষ বলা হয় আর কি, ওইটার জন্য। আচ্ছা ঠিক আছে, এরপর জিনিসটা দেখি তোমাদের। আর হ্যাঁ, অনেকেই বুঝতে পারছো, ওকে, তোমরা কিন্তু অনেকেই জানাচ্ছ যে তোমরা এই জিনিসগুলো খুব ভালো করেই বুঝতে পারছো। আচ্ছা, এরপর তোমাদের আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলে দেবো ধ্বনিতত্ত্বের মধ্যে, সর্বশেষ খুব সহজ একটা বিষয়, সেটা হলো আমাদের স্বরধ্বনি কয়টা? আমাদের স্বরধ্বনি হচ্ছে 11টা। স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। আচ্ছা দেখো, এই বিষয়গুলো নিয়ে যখন কথা বলতে যাব তখন একটু মাথায় রাখতে হবে, বেসিক্যালি এই যে 10টা, এই 10টা কিন্তু কার? এগুলো সংক্ষিপ্ত রূপ রয়েছে, সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, তার আগে আমি তোমাদের একটু ফলাটা দেখিয়ে নিই। এখানে আমি বেসিক্যালি ফলাটা দেখাবো। ফলাটা জরল নবম, জফলা, রফলা, নফলা, জফলা, রফলা, লফলা, নফলা, বফলা, মফলা, জরল নবম। এইভাবে এই ফলা হচ্ছে 6টি ফলা। বেসিক্যালি এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনিতে সংক্ষিপ্ত রূপ হচ্ছে 6টা। এগুলোকে বলা হয় ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ, আর এগুলোকে বলা হয় স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ। যেমন আ, এটা সংক্ষিপ্ত রূপ কি? আ সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার, ইকার, দীর্ঘিকার, উকার, দীর্ঘকার, রিকার, তারপর হচ্ছে একার, তারপর হচ্ছে ওইকার, ওই, ওই, ওকার, এবং সর্বশেষ হচ্ছে ওকার। এই যে সংক্ষিপ্ত রূপ কয়টা? 10টা। এই সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। 4 চাকার কার না, কিন্তু মাথায় রাখতে হবে এগুলোকে 4 চাকার কার বলা হয় না। আর একটা মাত্র বর্ণ যার কোনো সংক্ষিপ্ত রূপ হয় না, তাকে বলা হয় নীলিন বর্ণ। যেহেতু ওর কোনো সংক্ষিপ্ত রূপ হয় না, দেখে এটাকে বলা হয় নীলিন বর্ণ। এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। তো এই জন্য কার হচ্ছে এগুলো সংক্ষিপ্ত রূপ, আর এটা কোনো সংক্ষিপ্ত রূপ হয় না। আর এই ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপ কয়টা? 6টা। এই জন্য ফলা, ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, আর স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ বলা হয় হচ্ছে কার। তবে আলোচনা এখানে শেষ না। আমি আগেই বলেছি ক্লাস একটা দীর্ঘ ক্লাস। দীর্ঘ ক্লাসের মধ্যে আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, দেখো আমি একটু সবগুলো মুছে দিব, আমি জাস্ট স্বরধ্বনিটা রেখে দিব। স্বরধ্বনি, স্বরধ্বনি নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি। দশটা কার এবং 6টা ফল একটু জেনে ফেললাম, বাট একটা কথা হচ্ছে মৌলিক স্বরধ্বনি কাকে বলে, মৌলিক স্বরধ্বনি কেন বলা হয়, তা আমরা এখান থেকে এখন মৌলিক স্বরধ্বনিগুলো বের করব। মৌলিক স্বরধ্বনি, যৌগিক নিয়ে আলোচনা হবে, তবে আসছে সে কথায়। আচ্ছা, মৌলিক স্বরধ্বনি কয়টা তোমরা একটু কমেন্টে জানাতে পারো আমাকে প্লিজ। আচ্ছা, নীলিন মানে হচ্ছে যখন যেটা কোনো সংক্ষিপ্ত থাকে না, কার থাকে না, তাকে বলা হয় নীলিন। কবিদের কন্যা, আশা করি উত্তর তুমি পেয়েছো। আচ্ছা, এখন দেখো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে মৌলিক স্বরধ্বনি, আচ্ছা অনেকে বলছে জুম ইন হয়ে আছে। আচ্ছা, জুম ইন ব্যাপারটা আমার এখানে হয় না, বেসিক্যালি এটা মানে ফেসবুকের লাইভের একটা ডিফল্ট একটা ফ্যাক্টর। বেসিক্যালি মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, তার জন্য একটু দুঃখিত। এটা আসলে আমার এখান থেকে কোনো কারণে হচ্ছে না। আচ্ছা, এখন দেখো মৌলিক স্বরধ্বনি একটু আলোচনা করি। মৌলিক মানে কি? যাকে ভাঙা যায় না। এখন দেখো বেসিক্যালি অটাকে কি ভাঙা যায়? না, অকে ভাঙা যায়, তাহলে অ হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এখন দেখো আটাকে কি কখনো ভাঙা যায়? না, আকে তুমি কখনো ভেঙে উচ্চারণ করতে পারবা না, কিন্তু আটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এখন দেখো এই দুটোর মধ্যে বেসিক্যালি হচ্ছে তুমি কোনটাকে দিবা? দুটোই তো ই। ই আর এর মধ্যে পার্থক্য কি? ই আর এর মধ্যে কোনো পার্থক্য নেই, বেশি দুটাই ই।
ই আর এর মধ্যে পার্থক্য একটাই, এই ই এর বর্ধিত রূপ হচ্ছে দীর্ঘ ই। কথাটা বোঝা গেল? ই এর বর্ধিত রূপ কি? দীর্ঘ ই। ই এর বর্ধিত রূপ যেহেতু দীর্ঘ ই, তাই এখান থেকে যে কোনো একটা নিব। ই এর বর্ধিত রূপ দীর্ঘ ই, তাহলে ই ই, অবশ্যই এটা ছোট ই মানে হ্রস্ব। এটা বেসিক্যালি কি বলা হয়? এটাকে বলা হয় হ্রস্ব, আর এটাকে বলা হয় দীর্ঘ। দীর্ঘ, হ্রস্ব মানে কি? ছোট, আর দীর্ঘ মানে কি? বড়। এটা হচ্ছে হ্রস্ব ই আর এটা হচ্ছে দীর্ঘ ই। তাহলে এখন বোঝার চেষ্টা করো যে এই হ্রস্ব এবং দীর্ঘ মানে একটা ছোট একটা বড়, এটা বর্ধিত রূপ আর কি দীর্ঘটা, আর কিচ্ছু না। তাহলে এখান থেকে আমি অবশ্যই একটা কেটে দিব, দিয়ে এই হ্রস্বটা নিয়ে যাবো, ছোটটাই নিয়ে যাবো। তাহলে এই চলে গেল মৌলিক স্বরধ্বনির মধ্যে। এখানেও কিন্তু সেম ফ্যাক্টর, একটা হ্রস্ব উ, একটা হচ্ছে দীর্ঘ উ, একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড়। ফ্যাক্টরটা হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি ছোট, এটা হচ্ছে বড়। তাহলে এখান থেকে আমি একটা কেটে দিব, তাহলে এখানে চলে গেল। এটা হচ্ছে বেসিক্যালি কি? মৌলিক স্বরধ্বনির মধ্যে চলে গেল। এবার কথা বলি রি কে নিয়ে। বন্ধুরা, রি কে যদি ভাঙি, র প্লাস ই পাচ্ছি। এখন দেখো এই যে র প্লাস ই পাচ্ছি, স্বরধ্বনি আছে বাট এর মধ্যে ব্যঞ্জন তো চলে আসছে। যেহেতু ব্যঞ্জন চলে আসছে, তাই কিন্তু এটাকে আমি কখনো এটাকে আমি মৌলিক মানে স্বরধ্বনির মধ্যে দিতে পারবো না। এটা বেসিক্যালি হচ্ছে যৌগিক হয়ে গেছে। এটা বেসিক্যালি কি হয়ে গেছে? যৌগিক। কথা কি বোঝা গেল? এখন দুটো হচ্ছে, ভাঙা যাচ্ছে, এই জন্য বেসিক্যালি এটাকে কি বলা হবে? যৌগিক। আচ্ছা, তাহলে আমরা এটাকে লিখছি না, এটা বাদ। এ এবং ওই, আচ্ছা এ ওই, এ কে তো নেওয়া যায়, এ কে নেওয়া যাচ্ছে, এ কে ভাঙা যাচ্ছে না, বা ও কে নেওয়া যায়, ও। তাহলে এ কে নিলাম, ও কে নিলাম, এই দুটো কে নিতে পারছি না। দেখো এ কে ভাঙলে পাওয়া যাচ্ছে হচ্ছে বেসিক্যালি এ, এ ওই, ওই, ও প্লাস হ্রস্ব ই। আর এটাকে ভাঙলে পাওয়া যাচ্ছে ও প্লাস হ্রস্ব উ। তাহলে এখন মাথায় রাখতে হবে যে এই যে ও প্লাস ই আর ও প্লাস উ, এটা অবশ্যই স্বরধ্বনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই স্বরধ্বনির মধ্যে এই দুটো যৌগিক হয়ে গিয়েছে। এটা এবং এটা যৌগিক, এখানে মৌলিক করা যাবে না এটাকে। এই দুটো যাবে না মৌলিকের মধ্যে। এই দুটো বেসিক্যালি কি? এই দুটো যৌগিক স্বরধ্বনি। তাহলে এগুলো হচ্ছে মৌলিক। তাহলে যৌগিক স্বরধ্বনি নিয়ে আমি আরেকটু আলোচনা পরে আসছি। যৌগিক স্বরধ্বনি আলোচনা এখানে শেষ না, আরেকটু আলোচনা আছে, সেটা একটু শেষের দিকে করব। তার আগে আমি এগুলো নিয়ে কথা বলে নিই। তাহলে এইগুলো মৌলিকের মধ্যে গেল। কয়টা হলো? 1 2 3 4 5 6টা হলো। কিন্তু তোমরা তো এখানে অনেকেই আমাকে উত্তর দিলে মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। হ্যাঁ, মৌলিক স্বরধ্বনি কি? 7টা। 7টা যদি হয়ে থাকে তাহলে খেয়াল করে দেখো, এই যে 7টা হলো, এই 7টার মধ্যে আরেকটা কই? দেখো আরেকটা বেসিক্যালি হচ্ছে কেন হবে? এটা কোথেকে আসবে? তোমরা সর্বদিন পাইনি। দেখো না পেলে আমাদের প্রচুর পরিমাণ আমরা কিন্তু এরকম এর উচ্চারণ পাই। যেমন ব্যাকরণ। ব্যাকরণ কি? বাকারণ বলো, তুমি দেখো তো এটাকে, তুমি এটাকে বাকারণ বলো না, বা না, কিন্তু এটা ব্যাকরণ, ব্যাং, বুঝতে পেরেছো? ব্যাং। তারপর দেখো তো জ্ঞানী। বর্গজ ইয়র সাথে যখন আকার থাকে, বর্গজ ইয়র সাথে আকার থাকলেও কিন্তু ওই আটা উচ্চারিত হয়। বর্গজ ইয়, জ্ঞানী, জ্ঞান, তাই না? এরকম উচ্চারিত হয় না? তো এরকম আমরা এর উচ্চারণ প্রচুর পাই। বিখ্যাত, জফলা, বিখ্যাত। এই যে দেখো এই এর উচ্চারণ প্রচুর পরিমাণ রয়েছে। এই জন্য এটাকেও মৌলিক স্বরধ্বনি বলা হয়। তার মানে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। তাহলে মৌলিক স্বরধ্বনি 7টা। আচ্ছা, এইবার কথা হচ্ছে আমি এই মৌলিক স্বরধ্বনি নিয়ে আলোচনা হয়ে গেলে আমরা এখন যৌগিক না কথা বলবো। মৌলিক আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, অনেকে বলছো হবে। হ্যাঁ, ধন্যবাদ। মৌলিক স্বরধ্বনি কেন 7টা তার ব্যাখ্যা কিন্তু আমি দিয়েছি। তো মৌলিকের আলোচনা যখন হয়ে যাবে তখন আমি মৌলিক একটু মুছে ফেলবো, কারণ আমি যৌগিকের আলোচনায় যাব। আচ্ছা, যৌগিকের আলোচনায় শুরুতে কিন্তু আমরা অলরেডি যৌগিকের মৌলিক আলোচনা করতে গিয়ে কিন্তু যৌগিক অলরেডি আলোচনা করেছি।
সেই জায়গাটা খেয়াল করে দেখো, আমরা কিন্তু বলছিলাম যে এ ওই, একটা হচ্ছে ওই, আরটা হচ্ছে ও। ওইটাকে ভাঙলে কি পাওয়া যায়? ওইটাকে ভাঙলে পাওয়া যাচ্ছে ও প্লাস রস্য ই। আর এখানে ও প্লাস রস্য উ। এখানে এক দুই, এক দুই, দুইটা দুইটা যুক্ত হয়ে একটা স্বরধ্বনি হচ্ছে। দুইটা যুক্ত হয়ে কি হচ্ছে? একটা স্বরধ্বনি হচ্ছে। তো যেহেতু দুইটা যুক্ত হয়ে একটা স্বরধ্বনি হচ্ছে, তার মানে কি? তার মানে হচ্ছে এটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। এটা কি? যৌগিক স্বরধ্বনি। এখন এটা যদি যৌগিক স্বরধ্বনি না বলে, আমি এটাকে একটা সহজ করে বলতে হয়, এটা হচ্ছে যৌগিক যৌগিক স্বরবর্ণ। এই কথাটা মেনশন করে দিলাম কেন? তার উত্তর অবশ্যই রয়েছে। কেন এই কথাটাকে আমি মেনশন করে দিলাম? যৌগিক স্বরবর্ণ হচ্ছে দুইটি, আর যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি এটাকে বেসিক্যালি বলা হয় 25টি। এই জিনিসটা নিয়ে অনেকের ঝামেলা লাগে, অনেকেরই ঝামেলা লাগে। কি রে, যৌগিক স্বরবর্ণ বললো দুইটা আর যৌগিক স্বরের ধ্বনি বললো 25টা, কাহিনীটা কি? এটা মহা ঝামেলা, মহা মুশকিল। এটা নিয়ে কথা বলার চেষ্টা করছি। যৌগিক স্বরবর্ণ কিভাবে দুইটা হলে এটা দেখিয়ে দিলাম। এই যে এই হচ্ছে দুইটি, এবার 25টি কিভাবে হলো, তাই না? এবার চলো 25টার ব্যাখ্যা চলে যায়। সেটা হলো, খেয়াল করে দেখো, এইটা আমি যে বললাম লাউ, লাউ এর মধ্যে লাস্টে কিন্তু একটা আও রয়েছে, আ যোগ রস্য উ। দেখো আও, কথা কি বুঝতে পারলে? তাহলে এটার মধ্যে কিন্তু আমি আলাদা করে একটা আও পাইলাম। এই যে দেখো, আমি যদি বলি যৌগিক, যৌগিক লাস্ট এটার মধ্যে কিন্তু না, দুঃখিত, যৌগিক স্বরধ্বনির মধ্যে কিন্তু আমরা 25টি পাচ্ছি। তার মধ্যে এই দেখো আ যোগ উ, আ যোগ উ আমরা যেটা পেলাম, এটাও কিন্তু একটা কি হতে পারে? এটাও কি হতে পারে তোমাদের কাছে? আমি যেটা বলার চেষ্টা করছি, এটাও কিন্তু একটা যৌগিক স্বরবর্ণ না। এটা কি তুমি কখনো বর্ণ বলবা? না, এটা বর্ণ না, বেসিক্যালি এটা ধ্বনি। বেসিক্যালি এটা কি? এটা ধ্বনি। এটা বেসিক্যালি ধ্বনি হয়। এখন তোমাদেরকে যদি আরেকটা উদাহরণ দেই, এই উদাহরণটাও তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। যেমন খাও, খাও। এখন দেখো এই যে খাও, খাওয়ের মধ্যে কি রয়েছে? আ যোগ ও। কি রয়েছে বন্ধুরা? আ যোগ ও। এখন দেখো এই দেখো আ যোগ ও, এটাও কিন্তু একটা স্বরধ্বনি। এটাও কি একটা স্বরধ্বনি? আচ্ছা, তারপর দেখো আমি বললাম সেই। এই যে সেই মধ্যে দেখো লাস্টে কি রয়েছে? এটার মধ্যে রয়েছে হচ্ছে একার যোগ ই। তাহলে এই যে একার যোগ ই, এই সেই, এই এটাও কিন্তু কি একটা স্বরধ্বনি। এই যে এটা যে স্বরধ্বনি, এই জিনিসগুলো তোমাকে একটু বুঝতে হবে যে এরকম 25টা স্বরধ্বনি পাওয়া যায়। তোমাদের বইয়ের মধ্যে একটা জায়গায় লেখা বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 25টা। কিভাবে 25টা? এইভাবে 25টা। আচ্ছা, তাহলে হ্যাঁ, এটাকে বলা হয় যৌগিক স্বরক জ্ঞাপক। হ্যাঁ, অনেকে একটা সিলভি বলছে যে কারণ 25টির ভিতরে শুধু ও এবং ও এই স্বরক জ্ঞাপক বর্ণ রয়েছে। হ্যাঁ রয়েছে। আচ্ছা, এখন দেখো তাহলে মোটামুটি কিন্তু আমরা এই যে 2টি এবং 25টা, এটা ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার এখন। হ্যাঁ, ডোরেমন তুমি বুঝতে পারছো, সাইফুল ইসলাম, হ্যাঁ ওকে। এরকম আরো অনেক কিছুই কিন্তু হয়, যেমন খেও, নেই, তারপর হচ্ছে সুই, তারপর শিউলি, ইউ, শিউ ইউ, তারপর হচ্ছে খাও, আও, যাও, নিও, দিও, ইও। এই যে এইগুলো যে আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো কিন্তু তোমাদের খুব ভালো করে বোঝার কথা। তো বন্ধুরা, আশা করি তোমাদের যে এই যে বিষয়গুলো, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি, সেই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের কয়েকটা অ্যানাউন্সমেন্ট একটু ক্লাসের মধ্যে দিতে চাই। সেটা হচ্ছে যে আমাদের এই যে বাংলা ক্লাসগুলো, তোমরা আরো অন্যান্য বাংলা ক্লাস খুঁজতে চাও, সেই ক্লাসগুলো আমাদের লাইভ গ্রুপে পেয়ে যাবে, অথবা আমাদের এই ক্লাসগুলো কিন্তু তুমি চাইলে কিন্তু আমাদের উপরে যে ক্যাপশন রয়েছে, সেই ক্যাপশনে তোমরা কিন্তু কি করতে পারবা, সেই ক্যাপশনের মধ্যেও তোমরা কিন্তু
আমাদের লিঙ্ক পাবা টেন স্কুল অ্যাপের, সেই লিঙ্কের মধ্যেও তোমরা কিন্তু আমাদের বাংলা ক্লাস চাও, আর অন্যান্য তোমরা যত ধরনের ক্লাস চাও বা একাডেমিক ভিডিও যত রয়েছে বা ব্লগ বন্ধ লাইভ ক্লাস সবকিছু কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এবং আরেকটা সুখবর তোমাদেরকে বলি, সেই সুখবরটা হচ্ছে তোমাদের খুব শীঘ্রই কিন্তু এসএসসি বাংলা প্রথম পত্রে ক্লাস আসছে। তোমরা অনেকে করতে চাও, তোমাদের কিন্তু টেনিস লাইভ গ্রুপে কিন্তু একটা পোল দেওয়া হয়েছে। সেই পোলের মধ্যে তোমরা জানিয়ে দিতে পারো যে তোমাদের এসএসসির মধ্যে বিশেষ করে কবিতার একটা পোল দেওয়া হয়েছে। আমরা সামনে গদ্য ক্লাস নিয়ে আসবো, তবে কবিতার মধ্যে তোমরা কোন কবিতাগুলোতে তোমাদের প্রবলেম অনেক বেশি সেইগুলো তোমাদের কিন্তু একটু দয়া করে আমাকে জানাতে হবে, এবং একটা ক্লিকের মাধ্যমে কিন্তু তুমি তোমার ভোটটা তুমি দিয়ে দিতে পারো। পোল বেসিক্যালি একটা ভোটিং সিস্টেম, এই সিস্টেমটার মধ্যে তুমি কিন্তু অংশগ্রহণ করতে পারো। অবশ্যই তোমরা অংশগ্রহণ করবে আশা করি, স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করবে। এবং যারা ক্লাসে একটু শেষের দিকে জয়েন করো তাদের সবাইকেই বলি এই ক্লাসটা তোমরা সবাই একটু শেয়ার করবে, কারণ তুমি নিজেও দেখতে পারবে, অন্য বন্ধুরাও দেখতে পারবে, এবং শেয়ারের পাশাপাশি একটা ওয়াচ পার্টি দেবে। তো বন্ধুরা, আজকে তোমরা যারা ক্লাসে ছিলে এবং যারা কমেন্ট করেছো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমাদের এই ক্লাসটা সাপোর্ট করেছিল গুড লাক স্টেশনারি, তারা সবসময় আমাদের সাথে রয়েছে এবং ভবিষ্যতে আরও থাকবে। তো তোমাদের যা যা প্রশ্ন রয়েছে এবং তোমরা কোন কোন কবিতা পড়তে চাচ্ছ সেগুলো অবশ্যই কমেন্টে জানাতে পারো, অথবা তুমি ভোটিং সিস্টেমের মাধ্যমে কিন্তু জানাতে পারো। ভোট করে জানালে আমি বেশি খুশি হব। তোমরা যে কোনো মাধ্যমে জানাতে পারো। তো বন্ধুরা, তোমরা আজকে ভালো থাকো। আজকে দীর্ঘ একটা ক্লাস দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো, অনেক বড় একটা আলোচনা। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।